স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 532তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন হাতের ডান দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতের বামে আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আছেন সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর, সেই সফরের নানা দিক নিয়ে বিশ্লেষণের চেষ্টা করব। আলোচনায় থাকবে নির্বাচন নিয়ে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার যে মন্তব্য, রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে এমন রোডম্যাপকে বা এমনই সময় সীমাটাকে। সেই সাথে আলোচনায় থাকবে সময়ে সময়ে অশান্ত হয়ে উঠছে পাহাড়ি এবং বাঙালির এই যে বিরোধ, এর নিরসন কোথায়, এই সংকটের সমাধান কোথায়, এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন। স্টুডিও আলোচনা শুরু করব নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে দিয়ে বলছিলাম ডক্টর ইউনূসের প্রথম যুক্তরাষ্ট্র সফর, মানে এই যে বাইডেনের সাথে আমাদের নোবেল যে ডক্টর ইউনূসের যে বৈঠক, সেটা যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা তো আছে, কিন্তু একটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে অনেকেই বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূস অনেকটা জাতিসংঘ বিজয় অর্জন করলেন কিনা, কিন্তু একটি কথা বারবার বলা হচ্ছে যে আগের 15-16 বছর আমরা দেখেছি যে এক ধরনের ভারত আগ্রাসী, ঠিক এখন কি আবার সেই ধরনের মার্কিন আগ্রাসনের, মার্কিন আধিপত্যবাদের কোনো শঙ্কা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আলোচনাগুলো হয়ে গেছে যে এই বৈঠকটার কতগুলো পিকুলারিটি আছে, বিশেষত্ব আমি রাদার এইভাবে বলবো। আমরা জানি যে শেখ হাসিনা বিল ক্লিন্টনের সাথে সম্ভবত 2000 সালে সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছিল, এর পর আর হয়নি, 2 যুগ পর হলো। এবং এই যে সাইড লাইনে জাতিসংঘের উনি বসেন না। সো আপনি যখন কারোর জন্য কোনো একটা রীতি ভাঙেন, এটা তো আর আইন না যে উনি আইন ভেঙেছেন, উনি একটা রীতি ভেঙেছেন, এটা নর্ম। উনি বসেন না কিন্তু বসেছেন। সো আমরা নর্ম ভাঙি সাধারণত কিছু মেসেজ দেওয়ার জন্য। সো বাইডেন মেসেজ দিতে চেয়েছেন, উনি ইনফ্যাক্ট প্রেসিডেন্ট আর থাকছেন না, এটা কনফার্ম, উনি আর প্রার্থী হচ্ছেন না। ডক্টর ইউনূসের সাথে তার আরেকটা বৈঠক হওয়ার সম্ভাবনা সম্ভবত নেই। এর মধ্যেই উনি বসলেন এবং উনি মেসেজ দিতে চেয়েছেন টু দ্য হোল ওয়ার্ল্ড, টু দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। এবং শুধু সেটা না, বাংলাদেশে অপরাপর যারা আছে, বিভিন্ন প্লেয়ার্স আছে, রিজিওনাল প্লেয়ার্স আছে, আমি স্পেসিফিকলি যদি বলি ভারতকে একটা মেসেজ উনি দিতে চেয়েছেন যে আমরা এই সরকারের খুব পাশে আছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই মেসেজের ফলাফল কিছু আছে ইমিডিয়েট, আর আপনি যে বলছেন ওই প্রশ্নটাই আসবো। একটা সরকার যখন ক্ষমতায়, সেই সরকারের পেছনে অভ্যন্তরীণ খুব বড় ম্যান্ডেট আছে বলে আমরা দীর্ঘদিন থেকে বলছি। এটা নির্বাচিত সরকার না ভোটে, কিন্তু এটা একটা গণ অভ্যুত্থানের মধ্যে গঠিত সরকার। সো অভ্যন্তরীণ ম্যান্ডেট আছে, কিন্তু এখনও কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ডিস্টেবিলাইজ করার চেষ্টা সরকারকে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রাইসিস, আপনি পাহাড়ের কথা বলছিলেন, এছাড়াও এর আগে বিভিন্ন জায়গায় ওই যে গার্মেন্টে এখনও অস্থিরতা শেষ হয়নি এবং অত্যন্ত অন্যায্য অযৌক্তিক দাবিতে খুব অল্প সময়ের মধ্যে তারা রাস্তায় আসা, ভাঙচুর করা, এগুলো ইন্ডিকেট করে। সো এই অভ্যন্তরীণ বাংলাদেশের যারা আছেন তাদের প্রতি একটা মেসেজ যে একটা বৃহৎ শক্তি আমেরিকা যখন আপনাকে তার পলিসিগতভাবে আপনাকে সমর্থন করে, এবং এই সমর্থন শুধু এবার না, ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার খুব অল্প সময়ের মধ্যে 2 জন জুনিয়র মার্কিন মন্ত্রী এসেছিলেন। এর মধ্যে একজনকে আমরা চিনি, ডোনাল্ড লু, স্টেট ডিপার্টমেন্টের, আর একজন হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে এসেছেন। সুতরাং বাংলাদেশে যে ইকোনমিক ক্রাইসিস আছে সেটাকে হাইলাইট করা, এবং আমরা সোফার দেখব যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক প্রত্যেকে বেশ হাত খুলে বাংলাদেশকে ঋণ দিতে চাইছেন। ঋণের টাকা শোধ করতে হবে, কিন্তু আমাদের ইমিডিয়েট যে ডলারের ক্রাইসিস সেটাকে কমব্যাট করতে হেল্প করবে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি এর মধ্যেই কার্ব মার্কেটে যে ডলারের মূল্য অনেক বেড়ে যাচ্ছিল, টাকার পতন হচ্ছিল, সেটা রোধ তো হয়েছেই, কিছু কিছু ক্ষেত্রে টাকা তার শক্তি রিগেইন করেছে, টাকার আর বিনিময় মূল্য, টাকা এখন আরো কম টাকা লাগছে। সো এগুলো সবগুলো পজিটিভ জায়গা আছে, পজিটিভ দিক আছে। আর আমেরিকা কারো পাশে থাকা মানে কিন্তু ইউরোপেরও, যেহেতু আমেরিকার সাথে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ আছে, তারাও এদিকে এই সরকারের প্রতি তারা তাদের সমর্থন রাখবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে একটা সরকারকে বিদেশি সরকারের সমর্থন কেন লাগবে, কেন এটা না, কেন সেটা না, বাংলাদেশকে কেন আমেরিকা বা ইন্ডিয়া প্রভাবিত করবে। আমরা খুব ইউটোপিয়ান চিন্তা করতে পারি, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ যা ইচ্ছা তা করবে তার পলিসিগতভাবে। তাহলে আমি পাল্টা বলি, বাংলাদেশ তো গ্লোবাল পার্সপেক্টিভে স্ট্র্যাটেজিক্যালি খুব ছোট একটা দেশ, খুব কম গুরুত্বপূর্ণ আমি কম্পেয়ার টু ইন্ডিয়া যদি বলি। একটা ডেমোক্রেসি, পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ পাওয়ার, নিউক্লিয়ার ওয়েপন আছে, সেই ইন্ডিয়াও কি তার ইচ্ছে মতো সব করতে পারে?
সে যখন রাশিয়ার সাথে তহরম মহরম করছে, রাশিয়ার অস্ত্র তাকে কিনতে হবে, কিন্তু যখন তেল কিনছে প্রচুর, আমেরিকা ইউরোপ কি তাকে স্ট্রংলি ক্রিটিসাইজ করেনি? করেছে তো। জনাব মোদি যখন আমেরিকা সফর করছেন লাস্ট, তখন বারাক ওবামার সাক্ষাৎকার নিয়েছিল ক্রিস্টিয়ান আমারপো। ওখানে বারাক ওবামা মোদিকে খুব স্ট্রংলি ক্রিটিসাইজ করেছেন, ধারণা করা হয় এটা ডেমোক্র্যাটদের, এবং সরকারিভাবে এই প্ল্যানটা করা হয়েছে। সো আপনার প্রভাব থাকবে। এখন আপনি যে জায়গাটা আসছেন সেইটুকু একটু বলি, সেটা হচ্ছে সরকারকে আমেরিকা সমর্থন দিচ্ছে, আমরা নাগরিক হিসেবে এটা দেখব যে এটা আমাদের স্বার্থে এই সমর্থনটা ব্যবহার করছে কিনা। ভারতের ক্ষেত্রে আমাদের অভিযোগ কি ছিল? আমাদের জাতির স্বার্থ ধ্বংস করে, রাষ্ট্রের স্বার্থ ধ্বংস করে শুধু ক্ষমতায় থাকার জন্য আপনি এটা করেছেন। কিন্তু আমরা সোফার আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে দেখছি আমাদের জন্য, আমি লাস্ট যে অ্যাটলিস্ট যেসব গ্রিন প্রস্তাবের কথা বলছি সেটা দেখে আমরা বুঝতে পারছি অন্তত এখন পর্যন্ত জাতি বা আমাদের রাষ্ট্রের বেনিফিট হবে এমন কিছুই ঘটছে। জি, আবার আসবো সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার। এই যে আমাদের স্বার্থ রক্ষা করে বাইরের দেশের সাথে, সে যেই হোক, যুক্তরাষ্ট্র হোক ভারত হোক, বন্ধুত্ব রাখা, সম্পর্ক রাখা, সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর, আমি কিন্তু বলবো যে এটি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের খুব বড় অর্জন। কেননা আপনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে বলতে পারেন সরাসরি যে এই সরকারকে আমরা সমর্থন করছি, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব কিন্তু অনেক। এমনকি যেই প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে, অস্বস্তি রয়েছে, অতীতে তাদের কুকীর্তি রয়েছে এবং 15 বছরে গণতন্ত্র হরণ করার ক্ষেত্রে তাদের অ্যাক্টিভ রোল ছিল, তাকেও কিন্তু একটা মেসেজ দেওয়া হচ্ছে। কেননা আপনি যদি আজকে আমেরিকার সমর্থন পান, আপনি ভারতের সাথে আপনার সমঝোতা নেগোসিয়েশনে অনেক দূর এগিয়ে যাবেন। আর দ্বিতীয় যেটি হচ্ছে, আপনি জানেন যে অর্থনীতি হচ্ছে রাজনীতির চালিকা শক্তি। সেই জায়গাটিতে আপনি ঋণ নিতে পারছেন এবং আপনাকে 3 বিলিয়ন 4 বিলিয়ন ডলার করে ঋণ দিতে আগ্রহী হচ্ছে মাল্টিল্যাটারাল প্রতিষ্ঠানগুলো। এটি কিন্তু একটা কনফিডেন্সেরও বিষয়। দেখুন, সরকারের উপরে কনফিডেন্স না থাকলে, দেশের উপরে কনফিডেন্স না থাকলে আপনি এই ঋণটি পেতে পারেন না। কাজে আমরা অর্থনীতিতে একটা আশার আলো দেখছি যে ঋণের দিক থেকে আমরা অন্তত আপাতত কিছুটা সেফ। কিন্তু আবার খুব বেশি মার্কিন নির্ভরতা, যুক্তরাষ্ট্র নির্ভরতা, আমার মনে হয় যে এটা ডিপেন্ড করবে। এখনো এই কমেন্টটি করা যাবে না, কেননা আমাদের 53 বছরের ইতিহাসে আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর সাথে কাজ করেছেন। দ্যাট ডাজন্ট মিন যে আপনি ওদিকে ঝুঁকে গেছেন। গত সরকারটি যেটি করছিল, যেটি ক্ষতি হয়েছে বাংলাদেশের, সে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক অবনতি ঘটিয়েছিল। যারাই নির্বাচন নিয়ে প্রশ্ন করেছিল, যারাই সুশাসন নিয়ে প্রশ্ন করেছিল, যারাই মানবাধিকার নিয়ে প্রশ্ন করেছিল, সরকার তাকে শত্রু বানিয়ে ফেলছিল এবং আপনি একঘরে হয়ে যাচ্ছিলেন। আপনি ভারত, চীন এবং রাশিয়ার মধ্যে বাংলাদেশের কূটনীতিকে সীমাবদ্ধ করে ফেলেছিলেন। দেখুন, এই দেশগুলোর 3টি দেশের ক্ষেত্রেই গণতন্ত্রের সংকট রয়েছে এবং মানবাধিকারের সংকট রয়েছে, সুশাসনের সংকট রয়েছে। বাংলাদেশ কেন হঠাৎ করে এমন একটি ক্লাবে ঢুকে যাবে যেখানে এই সংকটগুলো রয়েছে? তার মানে দেশটি তখন কিন্তু এই সংকটেরও একটি উদাহরণ হয়ে গেল। আরও একটা জিনিস হচ্ছে যে এই দেশগুলোতে জবাবদিহিতা কিন্তু ব্যাপকভাবে কম। ভারতকে আমরা আগে যেই ভূমিকায় দেখতাম, নরেন্দ্র মোদীর ভারত কিন্তু সেই জায়গায় নাই। সে একটা হিন্দুত্ববাদী রাজনীতি করছে, সে আপনার ভিন্ন মতের মানুষকে কিভাবে নির্যাতন করছে এবং সে এই যে মুসলিমদেরকে যারা সংখ্যালঘু তাদেরকে কি করে ট্রিট করছে। এই জায়গাটিতে আমরা তখন এখন মনে করছি যে বাংলাদেশ যদি পশ্চিমা বিশ্বের সাথে একটা যোগসূত্র স্থাপন করতে পারে, আমাদের পুনরুদ্ধার করতে পারে, এটি আমাদের জন্য খুবই ভালো ফল বয়ে আনবে। তবে এখনই পক্ষপাত হয়ে গেছে, ওই দিকে ঝুঁকে গেছে, এই কথা বলার সময় হয়নি। আবার আসবো আপনার কাছে অ্যাডভোকেট আহমেদ আজম খান। এই যে বাইডেন ইউনূস বৈঠক, যুক্তরাষ্ট্র সফর, সেই জায়গায় আবার ভারতের হাইকমিশনের সাথে দীর্ঘদিন পর বিএনপির বৈঠকের পর বিএনপি মহাসচিব বলছেন, আজকে ভারতীয় একটা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলছেন যে ভারতের সাথেও মানে বিএনপির বরফ গলতে শুরু হয়েছে সম্পর্কে। তাহলে নতুন যেই সমীকরণ দাঁড়াচ্ছে। আপনাকে ধন্যবাদ। দেখুন, এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু নতুন বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে। সেই নতুন যাত্রায় আমরা কিন্তু সকলকেই পাশে চাই ন্যায্যতার ভিত্তিতে। আমরা ইচ্ছে করলেই কিন্তু ভারতকে আমাদের কাছ থেকে সরিয়ে দিতে পারি না। ভারত আমাদের 3 দিকে তাদের বর্ডার, আমরা চাইলেই আমরা এই ভূখণ্ডটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি না। আর ভারতকেও আমরা চাইলেই ধাক্কা দিয়ে কোথাও সরিয়ে দিতে পারি না। আমাদের কি হবে? আমাদের ভারতের সাথে এতদিন যে সম্পর্কটা ছিল একটা অসমতা, একেবারেই
ওই যে তারা বলছেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে অসমতার সম্পর্ক, এখন এই নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথেই একটা ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে আমরা সেই সম্পর্কটা চাই। আসলে একটা কথা আছে যে এখন কিন্তু এই সময়ে পৃথিবীর কোনো দেশের সাথেই কোনো দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, সকলের সাথেই কিন্তু অংশীদারিত্বের সম্পর্ক। সেই অংশীদারিত্বের সম্পর্কে আমাদের সেই ন্যায্যতাটা ভারতের সাথে থাকবে, সেই ভিত্তিতেই ভারতও রিয়ালাইজ করবে যে না, আগে যেটা হয়েছে যে অন্যায্য যে অসমতা, সেইটার এখন আর সময় নেই। এখন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে নতুন চিন্তায়, নতুন নীতিবোধে, ভারতের ফরেন মিনিস্ট্রিকেও সেই চিন্তা করতে হবে, ভারতের সর্বোচ্চ পর্যায়ে যিনি, তাকেও এই চিন্তা করতে হবে যে নতুন নীতিবোধ নিয়ে বাংলাদেশকে সম্মানের সাথে, ন্যায্যতার ভিত্তিতেই তাদের সাথে সম্পর্ক করতে হবে। এবং আমার মনে হয় এই চিন্তাটা তাদের মধ্যে শুরু হয়েছে, এবং শুরু হয়েছে বলেই আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তারা কথা বলছে, কথা বলবে বলছে, এবং তারা সম্পর্ক গড়বে। শুধু বিএনপির সাথে না, তারা বলছে যে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক দলগুলোর সাথে তারা এখন সম্পর্ক তৈরি করবে। তার মানেই যে তারাও রিয়ালাইজ করছে যে না, আগের সেই সময়টা এখন নেই, এখন বাংলাদেশকে সমীহ করেই তাদের সাথে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে তিনজনই বলছিলেন নতুন চিন্তায়, নতুন বাংলাদেশকে দাঁড়িয়ে নতুন চিন্তায় সম্পর্ক, অংশীদারিত্বের সম্পর্কগুলো নিয়ে। বাংলাদেশ তো কোল্ড ওয়ার পিরিয়ডেও কখনো পুরো রাশিয়া ছিল না। আমাদের 71 সালে রাশিয়ার অনবদ্য অবদান থাকা সত্ত্বেও কোল্ড ওয়ার পিরিয়ডেও বাংলাদেশ পুরো আমেরিকাই ছিল সবসময়, এবং অনেক বড় বড় কমিউনিস্ট নেতা বাংলাদেশে থাকা সত্ত্বেও বাংলাদেশ কখনো কোল্ড ওয়ারে রাশিয়ান বলয়ে যায়নি। সেক্ষেত্রে এখানে আমেরিকান একটা অ্যাট্রাকশন বা আমেরিকান একটা ইনবিল্ড স্ট্যাবলিশমেন্ট বা অ্যাটেনশন সবসময় ছিল, আছে, থাকবে। এখন আমেরিকার সাথে যেটি ডক্টর ইউনূসের সম্পর্ক, এটা ব্যক্তিগত ফ্রেন্ডশিপের মতো আছে অনেক দিন থেকে, আজকে থেকে না। এবং ইউএন হচ্ছে ডক্টর ইউনূসের জন্য একটা কমফোর্টেবল জায়গা। বাংলাদেশের ব্যুরোক্রেসি, বাংলাদেশের এই পুলিশ, ট্রাফিক, এগুলো তো আসলে ডক্টর ইউনূস স্যার এখন ফেস করছেন, কিন্তু ওনার জন্য হলো হাই লেভেল থিঙ্কিং, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল ইকোনমি, গ্লোবাল ক্লাইমেট, উনি এটার জন্য একদম পারফেক্ট। তো ওই জায়গাতে উনি সর্বোচ্চ পাবেন, এবং উনি যেটা পাবেন আর কোনো বাঙালি আপাত দৃষ্টিতে এটা পাবে না, এটা খুব নর্মাল। এবং বাংলাদেশের কিছু এইডও আসবে, বাংলাদেশের অনেক গ্ল্যামারও বাড়বে, সব কিছু ঠিক আছে। প্রবলেমটা হলো মেসেজ তো জো বাইডেন সাহেব ওনাকে দিলেন, যেটা সারা বিশ্ব দেখলো, আবার নরেন্দ্র মোদী মেসেজ দিলেন, মিটিং ক্যান্সেল করে দিলেন। তো বাংলাদেশ এখন মেসেজের মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু মেসেজের মধ্যে শুধু থাকবে না, আমার আশঙ্কাটা হচ্ছে এটা বিয়ন্ড মেসেজ একসময় যাবে। যখন বিয়ন্ড মেসেজ যাবে তখন বাংলাদেশ কি হবে, ভারতের বাংলাদেশে কি সরকার থাকলো, এটা নিয়ে কখনোই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যদি এখান থেকে ভারতে কোনো বিচ্ছিন্নতাবাদ না করা হয়, যেটা একসময় উলফার প্যাট্রোনেজের কথা বলা হয়, একসময় 10টা আগস্টের কথা বলা হয়েছিল, হোয়াট এভার। যদি সেই অ্যাসুরেন্স ভারত পায়, তাহলে বাংলাদেশে কোন গভর্নমেন্ট ফর্ম করলো এটা নিয়ে তাদের কোনো টেনশন করার কিছু নাই। বাট আমাদের ভারতের সাথে কখনো কখনো আগ বাড়িয়ে সম্পর্ক রাখতে এই কারণে যে আমাদের অনেক রুগী সেখানে যাচ্ছে, আর আমাদের 3 দিকে ভারতের বর্ডার, ভারতের জন্য এটা দরকার, আমাদের জন্য দরকার। কার বেশি দরকার সেটা একাডেমিক ডিবেট। তবে এটা সত্য, ভারত অল থ্রু আওয়ামী লীগের সাথে একটা একচ্ছত্র রিলেশন করার কারণে জনগণের সাথে বা সকল বাড়ির সাথে রিলেশন করতে পারেনি। সে জায়গায় ভারত একটা ধাক্কা খেয়েছে, এবং সে জায়গায় ভারতকে অবশ্যই রিথিঙ্ক করতে হবে। এবং আমেরিকান সাপোর্ট যেহেতু বাংলাদেশের বা এই গভর্নমেন্টের উপর অকুণ্ঠ আছে, বাংলাদেশের জন্য এখন হাই টাইম ভারতের সাথে সুসম্পর্ক করার। কারণ এখন শেষ করে দিচ্ছি, কারণ এখন সুসম্পর্ক করলে ওটা কুইট পুরো হবে, একতরফা হবে না। জি, এই আলোচনা আবার ফিরবে একটি নির্ধারিত বিরতির পর। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনে। ডাক্তার জাহিদুর রহমান, আমরা জানি যে অন্তর্বর্তী সরকার 6টি কমিশন, সেই কমিশনের সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর আলী রিয়াজ, তিনি দ্বৈত নাগরিকত্ব, মার্কিন নাগরিক, এই ধরনের একটি
মন্তব্য আছে রাজনৈতিক মাঠে যে সেই সংবিধান আসলে কতটা গ্রহণযোগ্য হবে, এই ধরনের একটি আলোচনা আছে রাজনীতির মাঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে না দিলেই ভালো হতো কিনা, এই ধরনের মন্তব্য আছে। প্রশাসনে কিন্তু এখনও অস্থিরতা পুরোপুরি তো দূর হয়নি দৃশ্যমান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে 1.5 মাসের এই সরকারের পথ চলায় মানে আরও কি কিছুটা কৌশলী, আরও কি কিছুটা সাবধানী হওয়া যেত কিনা? আসছে ওই জায়গায় শামীম হায়দার পাটোয়ারি ভাইয়ের একটা জায়গায় আমার একটু ছোট্ট দ্বিমত আছে, সেটা হলো ভারত বাংলাদেশে কোনো সরকার কে থাকে সেটা নিয়ে মাথা ঘামাবে না যদি তার 7 সিস্টার্সের সিকিউরিটি নিশ্চিত করা হয়। আমার একটা দ্ব্যর্থহীন অবস্থান আছে, বাংলাদেশের ভবিষ্যতের কোনো সরকারের উচিত হবে না ভারতের এই একটা জায়গায় কোনো রকম কোনো সংকট তৈরি করে। এটা আমি একদম, আমাদের একটা বটম লাইন থাকা উচিত পররাষ্ট্রনীতির। প্রিভিলেজ দেবো কিনা ইজ ডিফারেন্ট ডিবেট। শেখ হাসিনা দর্শনা চিলাহাটি করিডোর দিয়েছে চিকেন নেক বাইপাস করার জন্য, ওটা দেব না, আমি ওটা দেব না, কারণ ওটা দেয়া মানে হচ্ছে ভবিষ্যৎ চায়না ইন্ডিয়া একটা ইম্পেন্ডিং কনফ্লিক্টে আমি একটা অবস্থান নিয়ে নিয়েছি, কিন্তু এটা আমি করতে পারি না। কিন্তু গত কয়েক বছরে ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে বলে আমি ধারণা করি। সেটা কিরকম? আপনি যদি শেখ হাসিনার মতো একজন মানুষকে ক্ষমতায় রাখতে পারেন তাহলে আপনার বিরাট সুবিধা আছে, শুধুমাত্র সিকিউরিটি না, এছাড়া আরো অনেক কিছু। এই যে আপনি করিডোরগুলো নিলেন, এই করিডোরগুলোতে আমি নীতিগতভাবে ভারতকে করিডোর দেওয়া যাবে না আমি তাও মনে করি না। এই একটা স্ট্র্যাটেজিক করিডোর ছাড়া যেগুলো বাণিজ্যিক করিডোর হবে, সেই করিডোরগুলোতে আমি আসলে কি পেলাম না এই ওজন করে যদি আমি মনে করি আমাদের উইন উইন সিচুয়েশন হচ্ছে, কোনোই হয় নাই। আমাদের আজকে আলোচনার সুযোগ নেই, নাহলে দেখাতে পারতাম, প্রচুর তথ্য আছে। আমি যদি দেখি যে আমাকে ভারত ট্রানজিট দিচ্ছে নেপাল ভুটানের সাথে, যদি দেখি আমার এখানে সে পোর্ট যদি চালাতে চায় সেটা আমার জন্য উইন উইন হচ্ছে কিনা, সেটা চায়নাকে দিলে ভালো হবে না ভারতকে দিলে ভালো হবে, এগুলো করলে সমস্যা ছিল না। কিন্তু ভারত শেখ হাসিনার মতো সরকারকে ক্ষমতায় রেখে দেখেছে তার উপরে যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়। একমাত্র ট্রেড অফ, সে একমাত্র নেগোশিয়েট করে আমাকে ক্ষমতায় রাখো, এরপর ভারত যা বলে তাই করে। এই যে মজা পেয়ে গেল ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, আমি তোমার কোস্টে রেডার বসিয়ে দেবো, বাংলাদেশের কোস্টে ভারতীয় রেডার আছে ফর গড সেক, এদেশের অনেক মানুষ জানে না, আপনি রাজি হয়ে গেলেন। আপনাকে আদানির মতো একটা ভীষণ অসম চুক্তি 25 বছরের জন্য চাপিয়ে দেওয়া হলো, আপনি মেনে নিলেন। এই যে মজা পাওয়াটা, এটা ভারত পেয়েছে। সুতরাং একটা গণতান্ত্রিক সরকার যেটা ভারতের সাথে তার সমমর্যাদার ভিত্তিতে কথা বলবে তাকে সে পছন্দ করবে না। আচ্ছা, ডক্টর ইউনূস পিটিআইতে যে ইন্টারভিউ দিয়েছে আমরা পড়েছি না, উনি কি খুব অফেন্সিভ কথা বলেছেন? একটাও বর্ডার কিলিং নিয়ে কথা বলেছেন, এর আগে বর্ডার কিলিং এর ক্ষেত্রে স্টেটমেন্ট দিয়েছে স্ট্রং। অমিত শাহ বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে স্টেটমেন্ট দিয়েছে, এটা টার্মাইট বলেছে, প্রতিবাদ করেনি। তার মানে খেয়াল করুন, ভারত একটা স্বাধীন বাংলাদেশকে আসলে মেনে নেয় না। এটা তার বদভ্যাস হয়েছে, বদভ্যাস শেখ হাসিনা করিয়েছেন। 10 বছরে শেখ হাসিনা ভারতের সামনে বাংলাদেশকে একটা কলোনিতে পরিণত করেছে। তো তুমি কলোনি, তুমি এভাবে কথা বলবা কেন? তুমি পানি চাইবা কেন? তুমি সীমান্ত হত্যা নিয়ে কথা বলবে, পারলে তোমার দোষ, মানুষকে দোষ দাও। আমাদের মন্ত্রীরা বলে নাই গরু চোরাচালান করতে গেছে এই জন্যই তারা মারা পড়েছে, বিজিবি ডিজি বলেন নাই, বলেছে তো। সো ভারতের এই বদভ্যাস হয়েছে, ভারতের এই বদভ্যাস থেকে বের করে আনার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা, যে প্রশ্নটা করছিলেন, প্রতিটা সরকার আসলে যখন পদক্ষেপ নেয়, মানে আমরা তো আসলে সরকারের বাইরে থাকি, সরকারের মধ্যে থেকে আসলে ঠিক জানি না ওখানে কাজগুলো কত কঠিন হয়। আপনি মিস্টার আলী রিয়াজের কথা বলছেন, একটু প্রাসঙ্গিকভাবে যদি বলি, বাংলাদেশে আমরা অনেকে হয়তো জানি না যে আমাদের বিখ্যাত আইনজীবী আছেন। বাংলাদেশে খুব বাজে একটা জিনিস আমাদের কনস্টিটিউশনেই আছে, আমাদের সুপ্রিম কোর্টে বিচারক হওয়া যায় দ্বৈত নাগরিকত্ব দিয়ে। আপনি এমপি হতে পারবেন না, পাটোয়ারি ভাইরা এমপি হয়েছিলেন, তারা পারবেন না। এবং এমপি হওয়ার যোগ্যতা আর যেটাই লাগে প্রেসিডেন্ট হওয়ার জন্য, বয়স 35 সাথে এমপি হওয়ার আদার যে কোয়ালিফিকেশন, তার মানে আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্টও হতে পারেন না, কিন্তু আপনি বিচারপতি হতে পারেন। জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, তার দ্বৈত নাগরিকত্ব ছিল, ওনার ব্রিটেনের নাগরিকত্ব ছিল, এবং সত্যি আমার কনস্টিটিউশন এটা নাই। আমি অবাক হয়ে যাই আমরা কিভাবে লিখলাম যে এই দেশে যিনি বিচার কাজ চালাবেন, যিনি টেকনিক্যালি বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারবেন, তিনি দ্বৈত নাগরিকত্ব দিয়ে পারেন। আমি নীতিগতভাবে কিন্তু এটা সমর্থন করি না। জনাব আলী রিয়াজের দ্বৈত নাগরিকত্ব আছে কিনা আমি আসলে জানি না, নিশ্চিত নই, কিন্তু আমার কাছে মনে হয়, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন লেখার জন্য যে কমিশন তৈরি হয়েছে, সেটা এই ধরনের মানুষ, শুধু নাগরিকত্বের প্রশ্নে বলছি, না থাকাটা ভালো হতো। তবে আমি যোগ করতে চাই একটা জিনিস, আমি মনে করি এই একটা জায়গায় তিনি মানে এফেক্টিভলি এফিশিয়েন্টলি কাজ করতে পারবেন।
এবং সেটা সেদিক থেকে এটা ঠিক আছে। আর যেহেতু ওনার বাংলাদেশের নাগরিকত্বও আছে, উনি এক্সক্লুসিভলি একজন বিদেশি নাগরিক নন, সেক্ষেত্রে সেটাকে আমরা ছাড় দিতে পারি। কিন্তু আমি এখনো মনে করি যে এটা নীতিগতভাবে জেনারেল রুল অনুযায়ী এটা না হওয়াই ভালো। আরও কিছু ক্ষেত্রে নিয়োগ নিয়ে প্রশ্ন যেগুলো করছেন, হ্যাঁ আমাদের যে আইসিটি ক্রাইম ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর হয়েছেন, অন্য কিছু না, উনি একটা দলের সদস্য ছিলেন এবং তার দল খুবই স্ট্রংলি শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভ ছিলেন, কিন্তু উনি তো আসলে প্রসিকিউট করবেন। সুন্দর দেখায় না, ভালো দেখায় না, কিন্তু উনি তো আসলে বিচারক নন। উনি একটা পক্ষ নিয়ে ডিবেট করবেন, পার্টিসিপেট করবেন, আরেক পক্ষ থাকবে। এমন আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে ওই আইনে, যেখানে বিদেশি লয়ার, বিদেশি অবজারভার সবই হতে পারে। সুতরাং এটা ফেয়ার একটা ট্রায়ালের মতো পরিস্থিতি আছে, এটাও মেজর সমস্যা না। পুলিশ কাজ শুরু করতে পারেনি, এখন আসলে দায় সরকারকে নিতে হয়, কিন্তু দায়িত্ব শতভাগ শেখ হাসিনা ছিল। এটা আমি দায় এড়ানোর জন্য বলছি না, কিন্তু একই সাথে এটাও খুব সত্য কথা, আমরা মানুষ হিসাবে তো দেখবো আপনি যেহেতু দায়িত্বে আছেন আপনাকে এটা ম্যানেজ করতে পারতে হবে। আমার এটা করতে হবে এবং খুব বেশি সময় নেই সরকারের কাছে, যে আপনার যদি মনে হয় কোনো উপদেষ্টা ঠিক মতো পারছেন না। আমি যদি এই প্রসঙ্গে একটু বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি সেনাবাহিনীতে চাকরি করা একজন মানুষ, উনি সর্বোচ্চ পদ, মানে চিফ হলে জেনারেল হয় কেউ, তার আগ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল হওয়া যায়। সো আমি জানি না সিভিল প্রশাসন কিভাবে কাজ করে, এটা তার আদৌ জানার খুব বেশি সুযোগ ছিল কিনা কেউ। তো তার জন্য যদি সমস্যা মনে হয়ে থাকে, এটা ঠিক মতো ডিল না করা যায়, রিশাফল করা যেতে পারে। আমার মনে হয় এই ব্যাপারগুলো সরকারের দেখানো দরকার। একটা জিনিস সরকার আমার কাছে ব্যর্থতা মনে হয়, সেটা তো আইন শৃঙ্খলা না, প্রত্যেকটা জায়গায় যে সরকার কাজ করছে, সে সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে সেটা ডিফারেন্ট আলোচনা, সে কাজ করছে এই জিনিসটা বোঝা যেতে হবে আমাদের। আমি অনেকের সাথে কথা বলে দেখছি মানুষ মনে করছে যে সরকার আসলে খুব অ্যাক্টিভলি, খুব তড়িৎ গতিতে কাজ করছে না। জি আশরাফ খান স্যার, এই যে এই জায়গাটা থেকে শুরু করবে, যে অনেকের কাছে মনে হচ্ছে যে খুব তড়িৎ গতিতে কাজ হচ্ছে না। সাথে একটু যুক্ত করতে চাই, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাকের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী তিতির সাথে যে মঞ্চে ওঠানে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, সেটি নিয়ে আমরা দেখেছি মাহফুজ আলম একটি দীর্ঘ স্ট্যাটাসও দিয়েছে। এই ধরনের জায়গাগুলোতে আসলে বিতর্ক এড়ানোর মানে সতর্ক থাকা উচিত ছিল কিনা? একদমই উচিত ছিল এবং খুবই দৃষ্টিকটু লেগেছে। এবং আমার মনে হয়েছে যে এই ধরনের অসতর্কতা যদি থাকে তাহলে আমরা এই সরকারের উপরে কতটা ভরসা রাখতে পারি। দেখুন, যে গণ অভ্যুত্থানটি হয়েছে আমরা কিন্তু 50 দিনে হয়তো ভুলে গেছি সে ভয়ঙ্কর, পাশবিক, নির্মম এবং অত্যাচারী চেহারাটি শেখ হাসিনা এবং তার দলবলের, রাইট? কাজেই আপনাকে প্রতি পদক্ষেপে সতর্ক হতে হবে। দেখুন, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটি রাজনৈতিক সরকারের চেয়েও বেশি। আমরা জানি যে তারা সংখ্যায় কম, তাদের সময় কম, কিন্তু আমরা তাদেরকে আশা করি যে তারা অতিরিক্ত পারফরমেন্স করে আমাদেরকে এই সমস্যা থেকে উত্তরণ ঘটাবেন। এবং আমি কিন্তু এটাও মনে করি উপদেষ্টারা কেন পার্মানেন্ট হয়ে যাবেন? আপনি তাকে মূল্যায়ন করুন, তার 1 মাসের কাজ, 3 মাসের কাজ, আপনি তাকে রদবদল করুন, নতুন মানুষকে উপদেষ্টা করুন। কোথাও কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। আমরা যেন ভরাডুবির পরে গিয়ে উপলব্ধি না করি যে আমাদের এই ভুল ছিল। ভুল আলোচনা করা কিন্তু খুব সহজ, কিন্তু ভুলের আগে বুঝে যাওয়া যে আমার কি করা উচিত ছিল। এবার আমি বলি, আমরা সংস্কারের কথা বলছি। এখন আর্মির একজন লেফটেন্যান্ট জেনারেলকে আপনি হোম মিনিস্টার করবেন বা হোম উপদেষ্টা করবেন, এটা খুব ট্র্যাডিশনাল আইডিয়া। এটা শোনেন, তার মানে তো আপনি সংস্কারের মতো করে চিন্তা করছেন না। অথবা একজন সাবেক সচিবকে, যিনি 20 বছর আগে রিটায়ার করেছেন, তাকে এনে আপনি দিবেন প্রশাসন সংস্কার করার জন্য। উনি কি একটা আইডিয়াও নতুন বলতে পারবেন? আমার মনে হয় না। তার মানে আপনি সংস্কারটি দেখছেন প্রশাসনিক সংস্কার। আমি তো সংস্কার দেখতে চাই গেম চেঞ্জিং সংস্কার, যেখানে খোল নলচে বদলে আপনি র্যাডিক্যালি কিছু একটা করবেন। দেখুন, পুলিশের সংস্কার যদি আপনি সাবেক পুলিশের লোককে দিয়ে করাতে চান, তাহলে কি এই কাজটা আপনারা করতে পারবেন? তাহলে যেটা দেখা গেছে যে এই সংস্কারের, দেখুন আমরা জানি যে 15 বছরের জঞ্জাল আপনাকে পরিষ্কার করতে হচ্ছে, এবং কিন্তু আপনাকে জায়গা মতো হাত দিতে হবে। আপনাকে ধরতে হবে যে কোন বাটনটা প্রেস করলে আপনি কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন আনতে পারেন। সরকারের মধ্যে আমরা এই রকম কৌশলী তৎপরতা এবং বিচক্ষণতা কিন্তু দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক ধরনের অনেকগুলো সরকার মনে হচ্ছে আমাদের কাছে। তার একটা ভর কেন্দ্র থাকতে হবে, অতি কথন বন্ধ করতে হবে, এবং ছাত্রদের আপনি কতটুকু প্রশংসা করবেন আর কতটুকু করবেন না এর একটা সীমারেখা টানতে হবে। কারণ আপনি যখন জাতিসংঘে গিয়ে বলছেন কাউকে মাস্টার মাইন্ড, আমরা যদি এখন প্রশ্ন তুলি বা যারা রাজপথে ছিলেন, যারা 800 মানুষ 1000 মানুষ জীবন দিয়েছে, এই মাস্টার মাইন্ডের তাহলে কি যে ছেলেটি জীবন দিল
তার জীবনের মূল্য কি মাস্টারমাইন্ড আগে ঠিক করে রেখেছিল? শেখ হাসিনাও কি তাহলে মাস্টারমাইন্ডের অনুগত হয়ে রাজাকার বলেছিল? ব্যাপারগুলো কিন্তু এভাবে দেখলে হবে না। শোনেন, পোস্ট রেভুলেশন অনেক ফাদার দাঁড়িয়ে যায়, অনেকে রাইটলি দাঁড়ায়, অনেকে রংলি দাঁড়ায়। আর এমনিতেই একটা লুজ টাই সরকার। যারা দেখুন আগে কি হতো, তত্ত্বাবধায়ক সরকার আপনি হবেন, প্রধান হবেন, এটা আপনি 5 বছর আগে জানতেন। এখন তো সেই সুযোগ ছিল না। 5 দিন আগে তারা হয়তো জানতে পেরেছেন, কিংবা 3 দিন আগে। আমরা বুঝতেই পারছি ইটস এ লুজ টাই সরকার। অনেক সহকর্মীকে তারা ওত নেওয়ার সময় একে অন্যের সাথে পরিচিত হয়েছেন। কাজে আপনাকে রিয়েলিটিটা বুঝে অতিকথন বন্ধ করে এবং কাউকে অতিরিক্ত প্রশংসা না করে, আপনি দেখুন পরিমিতি বোধ যদি এই সরকারের না থাকে তাহলে কার থাকবে? আমরা তো অতীতে রাজনৈতিক সরকারগুলোকে ভয়ঙ্করভাবে এই জায়গাটাতে ব্যর্থ হতে দেখেছি। কেউ আমিত্ব করেছেন, কেউ বাবাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বিনা কারণে পরিবার হারানোর বেদনা শেয়ার করেছেন বাজেট বক্তৃতায়। আপনি ভাবতে পারেন যে কতটা বেখাপ্পা মনে হতো তখন আমাদের কাছে। কাজেই এই সরকারটিকে তো আগামীর পথরেখাটা ঠিক করতে হবে। দেখুন 1.5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, একটি নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো সরকার গঠন করবেন। আপনি যদি এখনই একটি রীতি দাঁড় না করাতে পারেন, তাহলে ওই সরকারের কাছে আপনি কি হ্যান্ড ওভার করে যাচ্ছেন? জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে বাস্তবতা বোঝা, পরিমিতি বোধ, ভরাডুবির আগে উপলব্ধি করতে পারা। দেখুন, আমি যেটা বলবো, আশরাফ কায়সার খুব চমৎকার বলেছেন, সকল আলোচকরাই খুব চমৎকার আলোচনা করছেন। এই যে পরিমিতি বোধটা, আমাদের সরকার প্রধান এখন প্রফেসর ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং বিশ্বময় তার একটা সুনাম, এবং আমরা গর্ববোধ করি যে এই সংকটময় সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন। তাকেও কিন্তু এই পণ্ডিত ব্যক্তি, তিনি কিন্তু জ্ঞানে পাণ্ডিত্য আছে, কিন্তু রাজনীতিতে কিন্তু নতুন, এটা কিন্তু মানতে হবে। রাজনীতি এমন একটা সাবজেক্ট যে আপনি যত বড় পণ্ডিত ব্যক্তি হন, রাজনীতির চর্চা না করলে, রাজনীতির ভেতরে না থাকলে রাজনীতি বোঝা বড়ই কঠিন। কাজেই ওনার কাছ থেকে এই পরিমিতি বোধের কথা যে বলছেন, ওনার কাছ থেকে সেটা কিন্তু আমরা আশা করি। কারণ এই 5 তারিখের অভ্যুত্থানের পরে ওনার উপরে যে দায়িত্বটা পড়েছে, সেই দায়িত্বটাকে আমরা সকল রাজনৈতিক দল, সকল জনগণ, সকল সামাজিক সাংস্কৃতিক, অর্থাৎ সারা বাংলাদেশের সমর্থন ওনার প্রতি আছে। এবং আমরা এমন কথাও বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে প্রফেসর ইউনূসকে ফেল করা যাবে না, তিনি ফেল করলে স্বাধীনতাই আমাদের সংকটে পড়ে যাবে। আমরা কতটা সমর্থন দিয়েছি, শুধু আমাদের কথা না, সারা বাংলাদেশ। এখন উনার মধ্যেও এই পরিমিতি বোধটা থাকতে হবে আমরা মনে করি। কারণ উনি যখনই মুখ ফসকে বলেন বা ইচ্ছা করেই বলেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে, তখন কিন্তু আমরা বিব্রত হই যে একজন সরকার প্রধানকে ছাত্ররা বসায় কি করে। উনি যদি গিয়ে জাতিসংঘে গিয়ে বলেন যে এই হলো মাস্টার মাইন্ড, তাহলে এই যে ছাত্র জনতার আন্দোলন, জনতার মধ্যে জনতা, বিএনপির সাথে 63টি রাজনৈতিক দল, জামায়াত এবং অন্য পেশাজীবীরা, এবং আমি আজম ভাই শ্রমিকদের কথা বলতে চাই। আমি কিন্তু বলি ছাত্র, শ্রমিক, জনতা। দেখুন যত জীবন দিয়েছে, আমরা যদি রাজনৈতিক পরিচয়ের বাইরে তাকাই, আপনি শ্রমজীবী মানুষের জীবন গেছে সবচেয়ে বেশি, তাকে কিন্তু আপনি কোথাও আলোচনায় রাখেন নাই। এখন আমরা বলেছি 422 জন বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মী শহীদ হয়েছে, এগুলো একটা পার্ট। এখন ওই যে ডাক্তার জাহেদের একটা এপিসোডে শুনছিলাম যে এটা কিন্তু ঠাডা পড়ে নাই। তো আসলে এই কথাটা এত অ্যাপ্রোপ্রিয়েট যে এটা তো এই এখনকার আন্দোলন না, আমরা 15 বছর বিএনপি সহ সকল সমমনা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করছি, গুম হচ্ছি, খুন হচ্ছি, রক্ত দিচ্ছি, রক্তের সাগর হয়ে গেছে। এরপরে 60 লক্ষ বিএনপির নেতাকর্মী হামলা মামলায় পর্যুদস্ত, 10 লক্ষ বিএনপির নেতাকর্মী নিঃস্ব হয়ে গেছে, একবারে পথের ফকির হয়ে গেছে। এগুলোর কোনো দাম নেই। এই 31 দিনের আন্দোলন, এই দাবানলটা তৈরি হলো কি করে? আমরা যদি সেই
না করতে না, মানে 15 বছরে সেই অবস্থাটা তৈরি না করতাম। এবং এই 36 দিনেও শুধু কি ছাত্র ছিল, আমরা ছিলাম না? তাহলে 422 জন কি করে বিএনপির নেতাকর্মী মারা গেল, এবং শ্রমিক মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, কুলে বাচ্চা নিয়ে মা বোনেরা মিছিলে আসছে, বাবারা আসছে, সকল শ্রেণীর মানুষ আসছে। এখন যদি আমাদের এই পণ্ডিত ব্যক্তি, যাকে আমরা সকলে মিলে বসিয়েছি, তিনি যদি বলেই ফেলেন আমাদেরকে ছাত্ররা বসিয়েছে আমাকে, তাহলে তো সারা জাতি বিব্রত হয়। যদি কোনো একজন ব্যক্তিকে বলে যে ওই হলো মাস্টার মাইন্ড, তাহলে সারা জাতি বিব্রত হয়। তাকে অবশ্যই এই পরিণতি বোধটা, আমাদের এই পণ্ডিতকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু এই পণ্ডিত ব্যক্তির এই পরিণতি বোধটা অবশ্যই থাকতে হবে। কারণ নতুন বাংলাদেশে আমরা ওই ন্যায্যতাটা চাই, ওই যে বারবার ন্যায্যতার কথা আমি আগেও বলেছি, ওই ন্যায্যতাটা চাই, যে আমরা যেন আবার ওই যে বৈষম্যের শিকার না হয়ে যাই ওই সরকার প্রধানের কথায় বা অন্য কারোর কথায়। আমরা বৈষম্যহীন রাজনীতির চর্চা করতে চাই। আর সেই জন্যেই আমি বলবো যে এই পরিমিতি বোধটা খুব দরকার। যে নতুন বাংলাদেশে বৈষম্যহীন রাজনীতি, জি তার আগে একটু বিষয়টা বলছিলাম যে সারা বিশ্বে তো আমেরিকা এবং ইন্ডিয়া একসাথেই কাজ করে, অ্যান্টি চায়না রোল একটা রোল প্লে করে। বাংলাদেশ ইস্যুতেও তারা একসাথে কাজ করুক, এটা বাংলাদেশের জন্য প্রয়োজন। হতে পারে এতদিন আমেরিকার দৃষ্টিভঙ্গিটা ছিল ইন্ডিয়া নাই, এখন এটা হবে ইন্ডিয়ান দৃষ্টিভঙ্গি ভিয়া আমেরিকা নাই, হতে পারে। কিন্তু একসাথে থাকা প্রয়োজন কেন? ভবিষ্যতে যদি বাংলাদেশ ইস্যুতে কখনো ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া এক সাইড হয়ে থাকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা আরেক সাইড হয়ে থাকে, আমি বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার কল্পনা করছি। এবং বাংলাদেশে যদি স্ট্যাবিলিটি না থাকে, তাহলে ডক্টর ইউনূস তার ইকোনমিক ক্যারিশমা দেখাতে পারবেন না। তার ইকোনমিক ক্যারিশমা দেখানোর জন্য স্ট্যাবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট, এটি একটি ইস্যু। আরেকটি হচ্ছে যেটি জাহিদ ভাই বললেন যে আমাদের কনস্টিটিউশনে আসলেই অনেক জাস্টিস নিয়োগের ক্ষেত্রে একটা বিধিমালা হওয়ার কথা বলা আছে, আর্টিকেল 95 সাব আর্টিকেল 1 ক্লজ সি, ওটা আজ পর্যন্ত হয়নি। এই সরকারের কিছু ব্যত্যয় বলবো, তার মধ্যে একটা হচ্ছে যারা আহত হলো এখন পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি। এখন পর্যন্ত আমার জানা বলতে তারা কোনো টাকা পায়নি। অনেকের চোখের চিকিৎসা করতে সিঙ্গাপুর বা ব্যাংকক যেতে হবে, যদি ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না, হতে পারে 20 লাখ 50 লাখ টাকা লাগবে। এই 100-150 লোককে এই টাকা দেওয়া কোনো রাষ্ট্রের জন্যই ব্যাপার না, এদেরকে কেন পাঠাচ্ছে না? এই ছেলেগুলোর চোখ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ইররিভারেবল ক্ষতি হয়ে যাবে। ঢাকার ট্রাফিক সম্পূর্ণরূপে ব্যর্থ। আর হচ্ছে রিফর্মে অত্যন্ত ল্যাথার্জিক। এই যে বললাম বিচারপতি নিয়োগের আইনটা, এটা খসড়া করা আছে অনেক আগের, আমরাই করেছি, অনেকে করেছে। ওটা 3 থেকে 4 দিনের মধ্যেই করে ফেলা সম্ভব ডিসকাশনের মাধ্যমে, কিন্তু 45 দিন হয়ে গেছে। তো এই ল্যাথার্জিক রিফর্ম কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে আনরেস্ট করে তুলবে। এবং অল যারা এই আন্দোলনটাকে ওন করেছে, যারা চাচ্ছে পরিবর্তন, তারা যখন দেখবে পরিবর্তন হচ্ছে না, তারা ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এবং 75 সালে 14ই আগস্টে কিন্তু একটা সরকার ছিল, 16ই আগস্টে আরেকটা সরকার হলো, 3 নভেম্বর একটা সরকার হলো, 7 নভেম্বর আরেক সরকার হলো। এবং 1870 সালে যখন প্রিন্স অটো ফন বিসমার্ক জার্মানির 2টো প্রদেশ ফ্রান্স থেকে উদ্ধার করলেন, এটা হলো ফার্স্ট রাইখ। ফার্স্ট রাইখের পরে জার্মান অতি উৎসাহী হয়ে গেল, আগ্রাসী হয়ে গেল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো সেকেন্ড রাইখ। তারপরে হিটলারের পতন হলো, কারণ সেকেন্ড রাইখের পরে দেখা গেল যে এত বেশি সার্ভিচুড ইম্পোজ করা হয়েছে জার্মানির উপরে ট্রিটি অফ ভার্সাইয়ের মাধ্যমে, তাদের আর কোনো বিকল্প নেই একটা টাইরান্ট হওয়া ছাড়া। সেই রকম এখন আমরা বাংলাদেশটা কি চাই? একটা হচ্ছে ব্যক্তি আওয়ামী লীগের বিচার চাই, যারা যারা হত্যাকাণ্ডে জড়িত, হোয়াটএভার। আর কি চাই? একটা মোটামুটি সহাবস্থান চাই। সেখানে একটা ভোট হলে যদি সকলে পার্টিসিপেট করে এবং সেই ভোটে একটা সরকার গঠন হয় এবং দেশটাকে সামনে আগানোর দিকে আমরা চেষ্টা করতে পারি। সেটার জন্য কিছু সময় লাগতে পারে, অবশ্যই আমি মনে করি 3 মাস বা অলরেডি 45 দিন চলে গেছে, সংবিধান অনুযায়ী কিন্তু আর 45 দিন আছে। তো 45 দিন তো তফসিলেই থাকে, তো সেটা হবে না। কিন্তু একটা সহাবস্থানের ডাক কাউকে না কাউকে দিতে হবে, একটা স্টেটম্যানশিপ লাগবে, একটা নিরাপত্তা লাগবে, একটা কন্ট্রোল লাগবে। রাষ্ট্রের কিন্তু একটা অসম্ভব দ্বৈত সত্তা আছে। একদিকে রাষ্ট্র তীব্র নিয়ন্ত্রণ করবে, সব কিছু তাকে নিয়ন্ত্রণ করতে হবে, যেটাই নিয়ন্ত্রণের বাইরে যাবে না রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আরেকদিকে তাকে আবার সীমাবদ্ধ হইতে হবে, মানবাধিকার ভায়োলেট করা যাবে না, নির্বাচন ব্যবস্থা ভঙ্গ করা যাবে না। এই দ্বৈত সত্তার মধ্যে দেখে আমরা কিন্তু মনে করছি এই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি এবং অনেক বেশি ঘটনা ঘটে যাচ্ছে। ঢাকা ভার্সিটিতে একজনকে পিটিয়ে মারছে, আপনার জাহাঙ্গীরনগরকে একজন পিটিয়ে মারছে, কক্সবাজারে একজন সেনা সদস্য মারা যাচ্ছে, পাহাড় অশান্ত হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোতে সরকার নিয়ন্ত্রণ আনতেই হবে।
পুলিশকে মোটিভেট করতে পারেনি সরকার। ডক্টর ইউনূস তার জীবনে লক্ষ কোটি লোককে মোটিভেট করেছে। এপিজে কালাম তো রাষ্ট্রপতির পরে ভাষণ দিয়ে 40 লক্ষ লোককে মোটিভেট করেছে, রেকর্ডেড। ডক্টর ইউনূস পুলিশকে মোটিভেট করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। তার ডেকে মোটিভেট করা উচিত, এটা কোনো বিকল্প নাই। এটা এখানে আপনার ভুলে যেতে হবে যে তার আন্দোলনের সময় কি করেছে, যারা করেছিল তার বিচার হবে, কিন্তু ইন জেনারেল একটা পুলিশ একটা কমিউনিটিকে যদি আপনি আলাদা করে দেন, দেশ চলবে না, দেশ চলছে না। এবং আমি মনে করি আরেকটি দ্বন্দ্ব যেটি মানে তত্ত্ব আসছে, নতুন সংবিধান না এক্সিস্টিং সংবিধানের অ্যামেন্ডমেন্ট, আপনার যদি সময় থাকে আমি বলবো, সেটা হচ্ছে একটা সংবিধানকে যদি আমরা অ্যামেন্ডমেন্ট করে রাখতে পারি, আমরা কেন সেটাকে রিপ্লেস করব? অর্থাৎ সংবিধানের একটা চুলচেরা বিশ্লেষণ করতে হবে যে আমরা যে জিনিসগুলো নিয়ে কনসার্ন লাস্ট 15 ইয়ার্স বা লাস্ট 30 ইয়ার্স, এগুলো অ্যামেন্ডমেন্ট করে সম্ভব কিনা। যদি দেখা যায় কোনোভাবেই সংবিধানটা অ্যামেন্ডেবল না, তখন নিউ সংবিধান আসবে ঐক্যমতের ভিত্তিতে। এখন ড্রাইভিং হুইলে যারা আছে, যারা আন্দোলনটা করেছে, তাদের মধ্যে ইসলামিস্ট আছে, আলট্রা ইসলামিস্ট আছে, লেফটিস্ট আছে, আলট্রা লেফটিস্ট আছে, লিবারেল আছে। 6টা থট কি কখনো এক হবে? সংবিধান ঐক্যমত হওয়াটা খুবই কঠিন হবে। এবং পাকিস্তানে যখন পাকিস্তান সৃষ্টি হলো, প্রথম 10 বছর পাকিস্তান সংবিধান দিতে পারলো না। 10 বছরে 8 জন প্রাইম মিনিস্টার আসছে, এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের গণতান্ত্রিক ধারাটা ভাগ হয়ে গেছে প্রথম 10 বছরেই, এই সংবিধান না থাকার কারণে। সংবিধান যদি আমরা নতুন করে করতে চাই, রিরাইট করতে চাই, এই ঐক্যমতের সংকটটা কিন্তু আমি মনে করছি। কারণ এখন ডক্টর ইউনূস স্যারের আশেপাশে সকল মতাদর্শের লোকরাই আছে, যখন আপনি সংবিধান করতে চাবেন, সকলেই কিন্তু তার মতাদর্শটা সংবিধানে নিতে চাবে, এবং কীভাবে সেটা ঐক্যমত হবে। ডাক্তার জাহিদুর রহমান, একটু নির্বাচন প্রসঙ্গে আলাপ করি। রয়টার্সকে সেনাপ্রধানের সাক্ষাৎকার, 1.5 বছর একটা সময়সীমা। আবার নিউ ইয়র্ক সফরে ডক্টর ইউনূস বলছেন যে সংস্কার নিয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা হলেই নির্বাচন। আপনারা রাজনৈতিক দল এই নির্বাচন নিয়ে কী ভাবছেন? আবার যুক্ত করতে চাই, আওয়ামী লীগ আবার বলছে যখনই নির্বাচন হবে সেই নির্বাচনে তারাও অংশ নিতে চায়, কারণ আওয়ামী লীগের ইতিহাসে তারা কখনো নির্বাচনের বাইরে থাকেনি। হ্যাঁ, নিশ্চয়ই 86 সালে করেছে, আমার এই মুহূর্তে মনে পড়লো। তারা কখনোই নির্বাচনের বাইরে থাকবে না, থাকতে গিয়ে নির্বাচনে সবসময় থাকাও যে ভালো কথা তা না। যাই হোক, আর বাইরেও ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, 96 সালে নির্বাচন তারা বর্জন করেছিল, পরে তত্ত্বাবধায়ক এনশিওর করেছে। এমনকি 2007 সালেও শেষ পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। সুতরাং এগুলো তারা বলে, কিন্তু এগুলো মিথ্যা কথা। আওয়ামী লীগ তার মিথ্যাচারিতা হলো তাদের মূল অস্ত্র। যাই হোক, এখন নির্বাচন নিয়ে 2-3টা পয়েন্ট এসছে। সেনাপ্রধানের বক্তব্য খুবই কৌতূহলোদ্দীপক বলবো, কারণ একজন সেনাপ্রধান যেসব কথাবার্তা রয়টার্সের সাথে বলেছেন, সেনাপ্রধান হিসাবে এগুলো বলার এখতিয়ার তার আছে কিনা, এই ধরনের কথা প্রশ্ন কেউ করছেন। যেমন উনি সমর্থন করবেন সরকারকে, মানে সরকারকে সমর্থন করবেন সেনাপ্রধান, এটা বলতে হবে কেন? মানে একটা সেনাপ্রধান, রাষ্ট্রে যে সরকার আছে তাকে সমর্থন করবেন, এটা বাই ডিফল্ট। কিন্তু বলতে হয়। অবশ্য আমি ওনাকে ব্লেমও করছি না, কারণ সেনাপ্রধান বা সেনাবাহিনীর সমর্থন আছে কি নেই, ডক্টর ইউনূস আমেরিকায় চলে গেলে 26 তারিখ থেকে কি কি ঘটে যাবে ধরনের কথাবার্তা নানান কিছু আছে। সো আমি ধারণা করি ওনাকে একটু রিটারেট করতে হয়েছে, যারা সব গুজব ছড়াচ্ছে। এটা দরকারও ছিল। আমাদের স্টেটটা এই মুহূর্তে আসলে এক ধরনের জরুরি, ওই সাংবিধানিক জরুরি অবস্থা বলছি না, এই ধরনের জরুরি পরিস্থিতি বিরাজ করছে এখানে। এবং বাংলাদেশের প্রশাসনের, বেসামরিক প্রশাসনের একটা বড় অংশ এখন সেনাবাহিনীকে দিয়ে চলছে। আমরা জানি সেনাবাহিনীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে। সো উনি বলেছেন, এবং 18 মাসের একটা টাইম লাইন ঠিক করেছেন। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে, আমি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস বাইরে আছেন, উনি আমেরিকায়, তো সেটা বলবেন না, দেশে ফেরার পর সরকারের কাছ থেকে আমি একটা ক্ল্যারিফিকেশন আসলে চাইবো, যে এই বক্তব্যটা শুধু কি তার, নাকি সরকারও তা মনে করে? কারণ ডক্টর ইউনূস যেভাবে বক্তব্য দিয়েছেন আজকে নিউ ইয়র্ক টাইমসের সাথে, সংস্কার নিয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা বলে পড়ে ঐক্যমত, এবং বলছেন সংস্কারও, কিছু সংস্কার তো লাগবে। উনি একদম ক্লিয়ারলি বলছেন যে 3 মাস, তার মানে আমরা এইভাবে হিসাব করি ডিসেম্বরের মধ্যে প্রস্তাব দিয়ে দেওয়া হবে, তারপর নির্বাচন রিলেটেড। আরেকটা জিনিস খুব সিগনিফিক্যান্ট সেনাপ্রধানের বক্তব্যে, আমরা অনেকে খেয়াল করিনি হয়তো, উনি বলছেন নির্বাচন মানে 18, উনি তো ওই যে ওখানে মিলিয়নে বলা হচ্ছে 170 মিলিয়ন পিপলের জন্য একটা ভালো নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বিচার বিভাগ, পুলিশ এবং অর্থনৈতিক যেসব সেক্টর আছে সেখানে সংস্কার করবে। খুব জরুরি কথা হচ্ছে, সেনাপ্রধান বলছেন সংস্কার ততটুকু হবে যতটুকু একটা সহি নির্বাচন করার জন্য লাগে। আমাদের সরকারে থাকা অনেক মানুষের সংস্কারের আলাপ কিন্তু ওই জায়গায় না। আমাদের বাইরে থাকা অনেক মানুষও জনগণের নাম দিয়ে সংস্কার যেটা বলছেন সেভাবে বলছেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের বেশ কিছু সংস্কার আছে যেগুলো রাজনৈতিক দলগুলো করতে চায় না। এই যে সাংবিধানিক সংস্কারের কথা আসলো, আমরা কি মনে করি যে
মানে একটা বিচার বিভাগ মানে খুব বেসিক অব রিপাবলিক, যে বিচার বিভাগ পূর্ণ স্বাধীন হবে। যে আজকে দেখলাম নিউজ, মাজদার হোসেন দেখা করেছেন চিফ জাস্টিসের সাথে, ওনার সেই বিখ্যাত মামলা, আজও সেই মামলার রায়ের প্রধান অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসই সেপারেটেড হয়নি। যে প্রধান বিচারপতি যে কয়েকদিন আগে বললেন একটা ডিফারেন্ট সেপারেট সেক্রেটারিয়েট হবে, ওটা তো ওই মামলার রায়ে ছিল 99 সালে। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, তারা ওইটুকুও না, তারা বেসিক সেপারেশনটুকুও করে নাই, ওটা 11 সরকারকে করতে হয়েছে না। সো আমরা পছন্দ করতাম দেখতে বেশ কিছু কাজ এরকম তারা করে যাবেন, অনেক আছে, এখন লিস্ট আমি দিতে পারি, অনেকেই পারে তার মতো করে, কিন্তু সেটা করবেন কিনা তাদের এখন সেই চিন্তা। এবং ডক্টর ইউনূস যেভাবে বলছেন সংস্কারের কিছু অংশ যদি করেন, তাহলে আমি কিন্তু মোটামুটি 1.5 বছর সময় ওনার বক্তব্যেও দেখতে পাচ্ছি, ভোটার তালিকা যদি একসাথে চলতে থাকে, নির্বাচন কমিশন পুনর্গঠন হয়, অন্যান্য জায়গায় রিফর্ম হয়। কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্য জায়গায় আছে। যেমন ধরেন, আমি আমাকেই প্রশ্ন করেছি বা আমি জবাব পাইনি, আপনাদের কারো যদি ধারণা হয়, নির্বাচনী ব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পুলিশ। আপনি মিলিটারি পুরোটাই তো ডিপ্লয় করে দেবেন না, পুলিশ মাঠে থাকবে। আপনি পুলিশ কবে নাগাদ আসলে যথেষ্ট কনফিডেন্টলি একটা নির্বাচন হ্যান্ডেল করতে পারবে? এখানে আজম ভাই আছেন, আমি এবার বিএনপির দিকে তাকিয়ে কথা বলছি। এই মুহূর্তে বিরাট বড় দল, বিরাট পাওয়ারফুল দল, তার সামনে অপরাপর দল তার চাপে নির্বাচনে ঠিকঠাক মতো যেতে পারবে কিনা। আমরা সদিচ্ছা দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না, সদিচ্ছা কিন্তু দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র ধরে নেবে প্রত্যেকে নিয়ম ভাঙতে পারে, সরকার ধরে নেবে প্রত্যেকে নিয়ম ভাঙতে পারে, তার প্রস্তুত থাকতে হবে সেটাকে ট্যাকল করার। তাত্ত্বিকভাবে বলছি, আমি জানি না নিশ্চিতভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা, কারণ তাদের আদৌ দল থাকবে কিনা এই আলাপ আছে সমাজে। কিন্তু আমি তাত্ত্বিকভাবে ধরে নেই তাদের দল থাকলো, তাদের লোকজনের শাস্তি হলো যারা ক্রিমিনালস, বাকিরা নির্বাচনে আসলেন। সে আওয়ামী লীগ কি বিএনপির সামনে নির্বাচনের মাঠে থাকতে পারবে? সেটা নিশ্চিত করার জন্য পুলিশকে যতটুকু কনফিডেন্ট হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, সেটা কি 1-1.5 বছরের মধ্যে আসবে? আমার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আছে। জি, আশরাফ কায়েস, এই যে 1.5 বছরের মধ্যে, 1 সেকেন্ড যোগ করি, আমি একজন ট্রাফিক পুলিশের মানে বক্তব্য শুনেছি, মানে যিনি ট্রাফিকে কাজ করেন, ট্রাফিক পুলিশরা রিক্সা চালকদেরকেও এখন যে উল্টো চালানোর জন্য বাধা দিতে পারছেন না, রিক্সা চালকরা বকাঝকা করছেন। আশরাফ কায়েস, এই যে 1.5 বছরের মধ্যে নির্বাচন, সেই নির্বাচন আসলে সম্ভব কিনা, যৌক্তিক সময়টা কিনা? বর্তমানে পরিস্থিতি যা দেখছি তাতে মনে হচ্ছে না সম্ভব। পুলিশ রিক্সাওয়ালারা যদি উল্টা দিকে যায়, তাহলে এবার কেন আমরা রিক্সাওয়ালাদের কথা বলি, তারা তো সবচেয়ে নিম্ন স্তরে রয়েছে। এবার আপনি পাওয়ার মেকানিজমের উপর দিকে দেখেন, রাজনৈতিক দলের দিকে তাকান, এলিট সোসাইটির দিকে তাকান। কাজেই উল্টো স্রোত থেকে আপনি কখন নিউট্রাল করবেন এবং কখন আপনি সঠিক স্রোতে তাদেরকে মানে প্রবাহিত করবেন, এটা কিন্তু সময় লাগে। আর যত প্রখর গতিতে, যত তৎপরতার সাথে সরকারকে আমরা এগুতে দেখতে চাচ্ছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে, এই প্রত্যেকটা ব্যক্তি এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তার কি 3 মাস সময় লাগে আপনাকে প্রস্তাবনা দিতে? আমার মনে হয় 3 সপ্তাহ সময় লাগে। আচ্ছা, 2 সপ্তাহ অলরেডি চলে গেছে। আপনি কি কমিশনের অন্য সদস্যদের নাম শুনেছেন? কিচ্ছু হয়নি। এইভাবে যদি আপনি আগান, তাহলে তো আপনি একটি নির্বাচন করতে 5 বছর লাগিয়ে দিবেন। কেননা নির্বাচন তো শুধু গুটিকয় ব্যক্তির প্রশাসনিক তৎপরতা না, নির্বাচন তো মেক শিওর করতে হবে যে আমার ফ্র্যাঞ্চাইজ, আমার ভোটিং রাইট, আমি যেন রাইট বাক্সে ফেলতে পারি, কেউ যেন আমাকে বাধা না দেয়। দেখুন, প্রকৃতি কিন্তু শূন্যস্থান পছন্দ করে না। আওয়ামী লীগ পালিয়ে গেছে, শূন্যস্থান কি রয়েছে? আমরা পরবর্তী দলগুলোকে দেখেছি তারা কি করে শূন্যস্থান, সেটি পার্কিং ইজারা হোক, নদী দখল হোক, খাল দখল হোক, বাড়ি দখল হোক, তার মানে শূন্যস্থান পূরণ হয়ে যাচ্ছে। আপনি তো আবার নিউট্রাল করতে হবে যে ভাই আপনি ইলেকশনের সময় এই পাওয়ার চর্চাটি আপনি করবেন না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্যটি, তাতে 2টি শব্দ আমার চোখে পড়েছে। একটা হচ্ছে পরিস্থিতি যাই হোক উনি ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করবেন। আপনি তো বুঝতে পারছেন যে শব্দ যে গত সরকারটি পড়েছে একটি শব্দে, রাজাকার, তার মানে শব্দ কত ইম্পর্ট্যান্ট। আচ্ছা, পরিস্থিতি কি হতে পারে এটি বলার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে পতিত সরকারের যারা সহযোগী এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তৎপরতা শুরু করেছেন, তারা কিন্তু কোনো ইস্যু বাদ দিচ্ছেন না। সেটি মাস্টার মাইন্ড হোক, সেটি ভুলে একটা ছেলে স্টেজে উঠে গেছে অথবা কৌশলে উঠেছে, অথবা সেনাপ্রধানের পরিস্থিতি যাই হোক, তারা প্রত্যেক দিন বলার চেষ্টা করছে যে তারা বঞ্চিত হয়েছে এবং তারা যে কোনো সময় ওই যে টুস করে ঢুকে যাবেন
এইরকম অবস্থা একবার এক এক গ্রুপ ধরে ফিরে আসা। আর মানে হচ্ছে কি, আপনি দেখুন ব্যাপারটিকে সিরিয়াসলি নিতে হবে। একটা ফ্যাসিজম থেকে দেশ মুক্ত হয়েছে, 50 দিন হয়েছে। কাজেই ফ্যাসিজমের কোনো শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি যেন কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে। আমি তো সরকারের মধ্যে এই প্রখরতা দেখছি না, এই তৎপরতা দেখছি না। তাদেরকে আমি রুটিন কাজ করতে দেখছি, তাও অত্যন্ত স্লো গতিতে দেখছি। শোনেন, এখানে কি কোনো বাধ্যবাধকতা রয়েছে? আপনি কয়জন উপদেষ্টা নেবেন? আপনি দ্বিগুণ উপদেষ্টা নেন, কাজের গতি বাড়ান। আপনি 3 গুণ উপদেষ্টা নেন, তাতে কি সমস্যা? কিন্তু আমাদেরকে একটা মিনিংফুল বিজনেসের দিকে যেতে হবে। মনে রাখতে হবে, রাজনীতি ছাড়া রাষ্ট্র চালানো কিন্তু কঠিন। এবং এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা রাজনীতি জানে না, রাজনীতি মনস্ক মানুষ না তারা বিভিন্ন পেশা থেকে এসছে। কিন্তু আমরা অতীতে 1/11-র কথা বলি, কোথায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে? রাজনীতির না জানাতে ব্যর্থ হয়েছে। কিছুদিনের মধ্যে এই ব্যবসায়ীরা আগের জনের জন্য গান গেয়েছিল, প্রথমত তোমাকে চাই, এখন আবার এসে হাজির হয়েছে যে আপনাকেও চাই। তারপরে কাকে চাবে আগামীতে আপনি কিন্তু জানেন না। তারা বাতাস ঘোরা টের পাচ্ছে অথবা পাবে। কাজে আপনাকে মেকশিওর করতে হবে যে অন্তত অনেক বছরের জন্য আমরা যেন আরেকটি ফ্যাসিবাদী শক্তি অথবা পূর্বতনটাকে নতুন রূপে, নতুন মোড়কে ফিরে আসতে না দেখি। শোনেন, আমি একটা কথা বলি, বিগত সময়টি ছিল আওয়ামী লীগ বনাম বাংলাদেশ, আওয়ামী লীগ বনাম জনগণ। কাজে কে মাস্টার মাইন্ড, কে কি করেছে আমি জানি না, কিন্তু বাংলাদেশ রাস্তায় নেমেছিল, জনগণ রাস্তায় নেমেছিল। তা আপনি যদি কোনোভাবে তাকে অসম্মান করেন, এটি আপনাকে ছোট করছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত করছেন। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে শূন্যস্থানগুলো পূরণ হয়ে যাচ্ছে, এমন অভিযোগ আছে, আমি বলছি অভিযোগ আছে, আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘরে ফিরতে, বাড়িতে ফিরতে বিএনপি স্থানীয় নেতাকর্মীদের টাকা দিতে হচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় দখলের অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, এই জায়গাটায় আপনি একটু দলের অবস্থানটা ব্যাখ্যা করবেন এবং নির্বাচন নিয়ে। চমৎকার চমৎকার, আমাকে একটু সময় দিবেন। আমি একটু সংবিধান নিয়ে এই সামান্য একটু বলতে চাই। সংবিধানের আমি আবার ডাক্তার জাহেদের রেফারেন্স দিতে চাই। তার একটা ইউটিউবে আরেকটা এপিসোডে সে বলছিলেন যে ওই 15 অ্যামেন্ডমেন্টের পরে আর সংবিধানের কোনো অবস্থান নেই। এখন এত বেশি অ্যামেন্ডমেন্ট করেছে এই সরকার এবং একটা কথা বলেছে যে 1/3 একেবারে অলঙ্ঘনীয়। সেই ক্ষেত্রে সংবিধানের পুনর্লিখনের বিকল্প বোধ হয় নেই। এটা আমার ব্যক্তিগত, এটা কিন্তু আমার পার্টির ডিসিশন না, আমার ব্যক্তিগত মতামত। এখন সেখানে আবার আরেকটা প্রবলেম হলো যে আপনি পুনর্লিখন করলেন, এটাকে বাস্তবায়ন করবেন কিভাবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনি এখন তৈরি করবেন কি করে সংসদের বাইরে? তাও পারবেন না। এখানে কিছু জটিলতা আছে। এই জটিলতাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই বসা দরকার। আর পুলিশের যে কথাটা এসছে, আমি খুবই সাপোর্ট করি যে পুলিশকে কার্যকরভাবে যদি রাস্তায় নামানো না যায়, এটা প্রথমত চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত হলো যে এর সাথে যেমন আমি মাঝে মাঝেই দেখি 29-এ এই মাসের 29 তারিখে সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে অ্যাপ্লাই করবার শেষ সময়, এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস। পুলিশেও এই সময়ে বিশাল অঙ্কের একটা অ্যাপয়েন্টমেন্ট হওয়া দরকার, যে নবীন এবং প্রবীণ, নতুন এবং পুরাতন, তাদের সমন্বয়ে পুলিশ যাতে একটা স্ট্রং ভূমিকা পালন করে। পুলিশের ভূমিকা ছাড়া তো দেশই চলবে না। এই যে পাহাড়ের কথা বলেন কেন, ঢাকা শহর মাঝে মাঝে অচল হয়, কিছু ছেলে পেলে এসে এক রাস্তায় বসে গেল, 4-5 ঘন্টা বসে থাকলো, পুলিশ নীরব, সমস্ত ঢাকা শহর অচল। এই যে এতগুলো গার্মেন্টস সেক্টরে এই যে এগুলো তো একটা ষড়যন্ত্র, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই যে 18 মাসের যে কথাটা এসছে, দেখুন জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেবার একমাত্র পথই হলো নির্বাচন। এবং এই নির্বাচনের জন্যই কিন্তু বিএনপি গত 15টা বছর আন্দোলন করে আসছে। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইটের ট্রাক, বালির ট্রাকে আটকেও কিন্তু অফিসে 60 দিন কাটিয়েছে। এরকম তাকে কিন্তু 8টি বছর কারাগারে কাটাতে হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক হয়রানিমূলক মামলায়। আর এই সরকারের এই যে ধীর নীতি, এই যে এখনো এই সমস্ত কমিশনগুলো হয়েছে, তাদের কার্যক্রম শুরু হয়নি। এখন আমরা বলছি যে একটা নির্বাচনী রুট ম্যাপ দেন, তার মানে কালকেই নির্বাচন না, রুট ম্যাপ দেন। সেই রুট ম্যাপেরও সরকার সেভাবে কথা বলছেন না। সেনাপ্রধান একটা কথা বলছেন বটে, কিন্তু এই বিষয়টা তো
একেবারে পরিকল্পিত বা সরকার প্রধানের কথা না, স্পষ্ট কিন্তু কিছু না। আর 18 মাসে যদি নির্বাচন আপনি দিতে চান এটা অবশ্যই সম্ভব। সেই রুটম্যাপটা তো আপনাকে দিতে হবে যে রাস্তাটা হলো, সিঁড়িটা হলো এই 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 জায়গাটায়, কিন্তু আমরা সেটা স্পষ্ট দেখছি না। মানুষ কিন্তু আস্তে 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 হতাশ হচ্ছে। আর আপনি যে অভিযোগগুলোর কথা বলছেন, প্রথম কথাটা হলো যে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপিকে আনপপুলার করবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সম্পর্কে বিভিন্ন একটা বিশাল একটা মানে পরিকল্পিত গোষ্ঠীকে নামিয়ে দেওয়া হয় টাকা দিয়ে, যে এই যে তারেক রহমানের হাওয়া ভবন এই করলো, ওই করলো, ওই করলো, ওই করলো, ওই করলো। গত 17 বছরে প্রমাণ হয়েছে যে কিছুই করে নাই, কারণ একটা প্রমাণও হয় নাই, এগুলো সব ভুয়া। একটা ছোট্ট রেফারেন্স দেই, ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় এই একজন করে মেজরের নেতৃত্বে একটা করে টিম হতো, তারা বিভিন্ন জায়গায় অভিযান করতেন। তো এই বিএনপির ম্যাক্সিমাম অভিযানে আমি অ্যাটেন্ড করতাম। যেমন দিনকালে মেজর রেদওয়ান আসতেন অভিযানে একটা টিম নিয়ে, আমি জানি না এখন মেজর রেদওয়ান কোথায় আছে। দিনকালে একটা ভাঙা টিনের ঘর, টেবিল চেয়ারগুলো ভাঙা, কম্পিউটারগুলো পুরনো। আমাকে মেজর রেদওয়ান বলে, আজম ভাই শুনলাম যে হাওয়া ভবন এত দুর্নীতি করেছে, তাহলে দিনকালের এই অবস্থা কেন? বলে তাইলে এখনই বুঝেন আপনি দুর্নীতি যে করে নাই, মানে টাকার একটা গরম আছে না, আপনার কাছে টাকা থাকলে কিন্তু একটা পুরনো জামা কিনবেন, রাখবেন, একটা নতুন জামা কিনবেন, টাকার একটা কিন্তু নিজস্ব গরম আছে। তাইলে দেখুন যে এই অবস্থা। তো এখনো এই যে বিএনপির বিরুদ্ধে এই যে নানা চাঁদাবাজি এই সমস্ত বলা হয়, এখন বিষয় হলো যে ইসলামী ব্যাংক জামাত পুনরুদ্ধার করেছে, এসআইবিএল পুনরুদ্ধার হয়েছে। আমার একটা জমি গত 13 বছর আমি 12 বছর বেহাত হয়েছিল, সমস্ত বাউন্ডারি ভেঙে এখন তারা চলে গেছে, আমি বাউন্ডারি সব ঠিকঠাক করে নিয়েছি। এগুলোকে কি আপনি চাঁদাবাজি বলবেন, দখলবাজি বলবেন? তারপরেও আমি বলবো যে হ্যাঁ, কিছু যে ঘটে নাই তা না, আমি সেটাকে স্বীকার করে বলছি যে এই ঘটেছে বলেই কিন্তু আমার নেতা দেশনায়ক তারেক রহমান প্রথম দিনই হুঁশিয়ারি দিয়েছেন, যারা এই চাঁদাবাজিতে যাবেন, এই দখলবাজিতে যাবেন, তাদের বহিষ্কার করব। এরপর একটু শেষ করি, এরপরে উনি আবার সেকেন্ডে বলেছেন এরপরেই যে শুধু বহিষ্কার না, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেব। কাজেই উনি কিন্তু প্রত্যেকটা বক্তব্যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এবং আমরা যারা মাঠে আছি তারা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কিন্তু এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি। এবং আমি নিজে প্রতিদিন আমার নির্বাচনী এলাকা এবং আমার জেলায় বলি যে কাউকে যদি হয় তাহলে কিন্তু আমার নেতার নির্দেশ, এখন আর বহিষ্কার না, বহিষ্কার তো বটেই, একেবারে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আবার আপনার কাছে আসবো ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যে ঠিক কি সময়ের মধ্যে আসলে একটা গ্রহণযোগ্য এবং আমাদের যে বহুল প্রত্যাশিত নির্বাচন সম্ভব, জাতীয় পার্টি কি ভাবছে? জি ধন্যবাদ। দুটো বিষয় একটু বলি। একটা হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল তো সোয়াস থেকে পিএইচডি করেছেন ফিলিপস স্যান্ডের আন্ডারে। এখন জুডিশিয়ারি যে রিফর্মগুলো দরকার, আলাদা সেক্রেটারিয়েট, এটার কাঠামো মাজহার হোসেন মামলায় বলে দেওয়া আছে কীভাবে করতে হবে। এটা ইমিডিয়েটলি 10 বিধি ছিল করে ফেলা উচিত। 2000 বিচারক প্রয়োজন আমাদের, অ্যাটলিস্ট নিয়োগ করে দেওয়া উচিত। অন্তত আরও 100 জন জাস্টিস প্রয়োজন। এগুলো ছাড়া জুডিশিয়ারি কখনোই এদেশের সেবা দিতে পারবে না, এবং সীমাবদ্ধ সরকারের জন্য এটা প্রয়োজন। তাজুল সাহেবের চিফ প্রসিকিউটর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। একটা ব্যক্তির যেমন তার লয়ার নির্ধারণ করার অধিকার আছে, একটা সরকারেরও তার লয়ার নির্ধারণ করার অধিকার আছে। হ্যাঁ, তবে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তখন ডেফিনেটলি আপনাকে নিউট্রালি ইম্পার্শিয়ালি দেখতে হবে। এটা হচ্ছে আমার অপিনিয়ন। দেন আর্মি চিফ যেটা বলেছেন ওয়াকারুজ্জামান সাহেব, আমি ওনাকে আগে কখনোই চিনতাম না, কিন্তু 4-5 তারিখের পর থেকে তাকে গভীরভাবে আমি পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হয়েছে উনি একটা এই ক্রান্তিলগ্নে যথেষ্ট রিজনেবল একটা অ্যাটিটিউড করেছেন এবং ন্যায়োচিত করেছেন। প্রথম হচ্ছে আমার জানা মতে অন্তত 25শে জুলাইয়ের পরে আর্মি আর জনতার মুখোমুখি হয়নি আপাত দৃষ্টিতে, এবং ওটা উনি উপলব্ধি করতে পেরেছেন যে মুখোমুখি হওয়া যাবে না। এই উপলব্ধিটা হওয়া কিন্তু খুব কঠিন, কারণ আপনি রাষ্ট্রীয় কাঠামোয় আছেন, আপনাকে নিয়োগ দিয়েছে শেখ হাসিনা, আপনি আত্মীয়, সেখান থেকে এই উপলব্ধি যে কারণেই হোক ওনার হয়েছে। উপলব্ধি যদি না করতেন তাহলে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যেত ডেফিনেটলি। আমি বিলিভ করি সেনাবাহিনী মাঠে নামলেও এই সরকারের পতন হতো, কিন্তু আরও পরে হতো এবং অনেক লোক মারা যেত, বাট উনি ওটা হতে দেননি। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু।
সেকেন্ড আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার সাথে যোগ করি। এই যে আমাদের এই অভ্যুত্থান, এখানে সেনাবাহিনীর এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ, এবং রিটায়ার্ড আর্মি অফিসাররা তো যখন নামলেন তখন আরো একটা ডাইমেনশন পেল। আরেকটা হচ্ছে গণভবনে গিয়ে উনি যেটা মুখোমুখি অবস্থান, এসএসএফ ভার্সেস আর্মি চিফের বডিগার্ড, একদম দুই পক্ষই হ্যাভিলি আর্মড এবং দুই পক্ষেরই সর্বোচ্চ অত্যাধুনিক যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র থাকে এবং দুই পক্ষই কিন্তু নিউট্রাল। এসএসএফ সরাসরি প্রাইম মিনিস্টারের আন্ডারে বা রাষ্ট্রপতির আন্ডারে থিওরিটিক্যালি, আর সেনাপ্রধানের গার্ড হ্যাভি আর্মস হয়ে তারা তর্ক করছে, বার্গেনিং করছে, ওটাও একটা চরম সাহসিকতার কাজ। সেকেন্ড হচ্ছে শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন সেনাপ্রধানেরও একটা নিরাপত্তার ঝুঁকি চলে আসে, তিনি পালাননি, তিনি ছিলেন, তিনি যে করে হোক ট্যাকেল দেওয়ার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করেছেন। কোনো একটা কারণে ৫, ৬, ৭ তারিখে হয়তো দেশব্যাপী তাদের ডিপ্লয়মেন্ট ছিল না, তাহলে হয়তো অনেক কিছু ঘটতো না। নাও উনি যে 18 মাসের কথাটা বলেছেন, এটা যে আমার ব্যক্তিগত অভিমত একেবারে সরকারের বাইরে, এটা উনি হয়তো বলেননি। তার কারণ উনি যে মন্ত্রণালয়ের আন্ডারে, সেই মন্ত্রণালয়টা সরাসরি প্রধান উপদেষ্টার অধীনস্থ আছে। এটা বলায় কি হয়েছে, সবাই তো একটা কিছু চাচ্ছে, কাউকে না কাউকে কিছু একটা তো বলতে হবে। বিএনপি যদি দেখে যে আমাকে আরো 10 বছর অপেক্ষা করতে হবে, বিএনপি অশান্ত হবে, খুবই স্বাভাবিক। অন্তত একটা টাইম ফ্রেম তো পাওয়া তারা পেলো, এখন তারা নেগোশিয়েট করবে যে না এটা 18 না 10 হবে, 6 হবে, 12 হবে, হোয়াট এভার, কিন্তু একটা গাইডেন্স পেলো। এখন যে কোশ্চেনটা আসছে, যেটা আমাদের আশরাফ ভাই রাইটলি বললেন, এই গতিলে আগালে তো 18 বছরও ইলেকশন করতে পারবেন না। মানে আপনারা তো একটা রিফর্ম করে চাচ্ছেন, এমন একটা রিফর্ম করতে চাচ্ছেন যেন ভবিষ্যতে কোনো সরকার নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে না পারে। সেই রিফর্মের জন্য যে কাজগুলো প্রয়োজন, সেটা যে গতিতে করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই গতিটা হচ্ছে না। প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, প্রতিটা দিন ইম্পর্টেন্ট, এবং দেশের মানুষ, এদেশের মানুষের কিন্তু মধ্যে তীব্র ফ্রিকেলনেস আছে। বঙ্গবন্ধু নিজেও বলে গেছেন অ্যান্থনি মাস্কারেন্সকে, আমি এদেশের মানুষের ফ্রিকেলনেসটাকে ভয় পাই। যারা এই কিছুদিন আগ পর্যন্ত যে কোনো মূল্যে আওয়ামী লীগের পতন, যে কোনো মূল্যে শেখ হাসিনার পতনের জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি ছিল, তারা কিন্তু আজকে সরকারের উপর একটু একটু করে বিরক্ত হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। আপনাকে এভরিডে রিফর্ম দেখাতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাচ্ছে, আপনাদের একসময় বড় সহযোগী এবং অংশীদার। এটা তো একটা বড় অংশ নির্ভর করবে ছাত্র জনতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দিতে রাজি কিনা, এবং সে বিষয়ে একটা একাডেমিক ডিবেট হবে। আমার ব্যক্তিগত অভিমত যে কাউকেই রাজনীতির মাঠ থেকে সরিয়ে ফেলায় সেটা দীর্ঘমেয়াদী কোনো ভালো ফল আসে না। তবে আমি একটু পাটোয়ারির সাথে অ্যাড করি, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংশোধনীতে যে ফ্যাসিজম করার জন্য রাজনৈতিক দলকে 10 বছরের জন্য, এটি কিন্তু আমাকে একটা ইঙ্গিত দেয়। ইঙ্গিতটা হচ্ছে যে এটি কিন্তু আগে ছিল না, কেননা এই ধরনের ফ্যাসিজম আগে ছিল না। অতএব সংশোধনীটা এই জন্যই আনা হচ্ছে যাতে করে আপনি চাইলে বা বিচারকরা চাইলে সেটি করা যেতে পারে। আরও একটি সংশোধনী এসছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে গুমকেও মানবতা বিরোধী অপরাধ হিসাবে ট্রিট করা হচ্ছে। এবং গত 15টি বছরে আমাদের যেই মানে এটি কিন্তু অবিশ্বাস্য যে আপনি 1200 লোক 1800 লোককে সমাজ থেকে তুলে নিয়ে গেছেন, মেরে ফেলেছেন, আটকে রেখেছেন। এটি কিন্তু নির্মম। মানে আপনি আইনগতভাবে বিএনপিকে 60 লক্ষ মামলা দিয়েছেন, সেটাও কিন্তু অত্যাচারের একটা মাত্রা। কিন্তু কোনো মানুষকে আইনের সুযোগ ছাড়া আপনি একটু অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখেছেন 8 বছর, ওই লোক বেরিয়ে এসে যে আরো অন্যান্য কথা বলেনি, এটাই তো বেশি। এই যে সংস্কারের এখানে একটা বিষয় হচ্ছে, এটা একটা দীর্ঘমেয়াদী দেশের স্বার্থে কোনটা ভালো হবে। আওয়ামী লীগ ব্যান হলে কিছু লোক তারপর তো আওয়ামী লীগ করবে, তারা কি করবে? তারা অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে, তারা অনেকে বিভিন্ন দেশ থেকে এসে বাংলাদেশে চোরাগুপ্তা হামলা করতে পারে। এবং জামাতের ব্যানিংটা, যদিও দুটো কম্পেয়ার করা উচিত না, জামাতের ব্যানিংটা প্রমাণ করে ব্যানিং করে আসলে লাভ হয় না। সো আমাদের যদি দীর্ঘমেয়াদী 20, 30, 40 বছরের কথা আমরা চিন্তা করি, আমার তো মনে হয় এখানে ভোটেই আওয়ামী লীগকে পর্যবস্ত করা খুবই সহজ একটা প্রেক্ষাপট বর্তমানে আছে। আওয়ামী লীগ কটা আসন পাবে আসলে ক্যাটাগরিক্যালি বললে আমি তো মনে করি না খুব বেশি আসন পাবে। কত পার্সেন্ট ভোট পাবে? আমার ইতিহাসের সর্বনিম্ন ভোট পাবে। তো সেক্ষেত্রে ওই ঝুঁকিটা কেন আমরা নিব যেখানে ভোটেই তারা পর্যবস্ত হবে? এবং জনগণ তো দেখো, শেষ করে দিচ্ছি, 75 সালে আওয়ামী লীগের পতনের পরে 21 বছর লেগেছে। 21 বছরের মধ্যে অনেক পট পরিবর্তনের পরে তারা ক্ষমতা আসতে পেরেছে। এবং 21 বছরে 96 সালে হানিফ সাহেব টিভিতে ক্ষমা চেয়েছে যে 72, 73, 74 আমাদের অপরাধ হয়েছে, আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একবার সুযোগ দেন। তারপরেও অ্যাবসলিউট মেজরিটি পাইনি, আসন কম ছিল। জি, ডাক্তার জাহিদুর রহমান, শুরুতেই বলছেন যে পাহাড়ি অশান্ত পাহাড় নিয়ে একটু আলাপ করবে। একেবারেই এই যে পাহাড়ের যে অশান্তি, পাহাড়ি বাঙালি যে বিরোধ, এই সংকটে আসলে সমাধান কোথায়? খুব দ্রুত বলি, আমাদের তো প্রায় ষড়যন্ত্রের কথা শুনি। মানে আমি ষড়যন্ত্র শব্দটা এদের আর ভালো লাগে না। ষড়যন্ত্র বললেই আমার মাথায় যে কিভাবে যেন শেখ হাসিনা চলে আসে। আমরা চাই যে উনি আমাদের মাথায় আর না আসুক।
তিন উপদেষ্টাকে ষড়যন্ত্রের কথা বলেছেন, এই কারণে ষড়যন্ত্রের কথা বলছি, বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, হতেই পারে, খুবই ভ্যালিড কারণ আছে। একটা কথা মনে রাখতে হবে, ষড়যন্ত্র তখনই আসলে গ্রাউন্ড পায় যখন সেটা গ্রাউন্ড পাওয়ার মতো একটা পরিস্থিতি থাকে। পাহাড়ে তো একটা পরিস্থিতি আছে, দীর্ঘদিন থেকে আছে। খুব সংক্ষেপে বলি, বড় খুব বিরাট ইতিহাস, আমার নিজের আগ্রহের জায়গা, এবং আমি পাহাড়ে জন্মানো বড় হওয়া মানুষ। আমি রাঙামাটিতে জন্মেছি, বড় হয়েছি, প্রচুর পাহাড়ি বন্ধু বান্ধব আছে আমার, ছিল, আমি তাদের সাথেই বেড়ে উঠেছি। সুতরাং এটা আমার খুবই আগ্রহের জায়গা, আমি অনেক বিস্তারিতভাবে এগুলো জানি। কিন্তু কয়েকটা খুব বেসিক কথা বলি। আমরা যে শান্তি চুক্তি করেছিলাম 97 সালে, এর মধ্যে মূল সমস্যা, আমরা অনেক কিছুই বাস্তবায়ন করিনি, কিন্তু সবচেয়ে বড় সংকটটা তৈরি করেছে ভূমি ব্যবস্থাপনা। আমরা জানি যখন শান্তি বাহিনী তার ইনসার্জেন্সি বা তারা আসলে সশস্ত্র লড়াই শুরু করেছিল তারা পাহাড়কে স্বাধীন করার জন্য, তো সেই যুদ্ধের রেজাল্ট হিসেবে প্রচুর পাহাড়ি ভারতে চলে গিয়েছে, সংখ্যাটা 1 লাখ কমপক্ষে। তো তারা যখন চলে যান এবং পরবর্তীতে যখন বাঙালিদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়, আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, কেউ আপত্তি করতে, আমি সেটলার শব্দটা পছন্দ করি না। এর মধ্যে খুবই নেগেটিভ একটা কনোটেশন আছে এবং একটা ন্যারেটিভ আছে এটার মধ্যে। সেটা হচ্ছে সেটলার বললে আমাদের মাথায় আসে ওয়েস্ট ব্যাংকের সেটলার, কারা? ইসরায়েলিরা। আমি দেখেছি শুধু পাহাড়িরা না, আমরা যে কেউ এখন অনেকেই বাঙালি শব্দটার সাথে সাথে সেটলার শব্দটা বলি। আমাদের ঘরে ওদেরকে নেওয়া উচিত হয়েছে কি অনুচিত হয়েছে, ওই পয়েন্ট ইজ ডিফারেন্ট ডিবেট। স্ট্র্যাটেজিক দিক থেকে প্রমাণ করা যায় যে নেওয়া জরুরিও ছিল, কারণ যে সময় নেওয়া হয়েছিল তার আগেই কিন্তু শান্তি বাহিনী ফর্ম করে সেটার একটা স্বাধীন রাষ্ট্র তৈরির লড়াই প্রাথমিকভাবে শুরু হয়ে গেছে। সুতরাং আপনি আপনার দেশের একটা অঞ্চল ছেড়ে দেবেন না, ওদিকে যাচ্ছি না। ওই কৌশল, মানে একটা কথা মনে রাখতে হবে, সিকিউরিটি কৌশল আর মানে ন্যায় নীতি সবসময় একসাথে পুরোপুরি চলে না। কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয়েছে? একটা ভূমি কমিশন হয়েছে এবং আওয়ামী লীগের সময় একজন বিচারককে আমরা মাঝে মাঝে ওখানে ঘুরতে যেতে দেখতাম এবং ফেরত চলে আসতেন, এসব দেখতাম। এই ভূমির সমস্যাটা সমাধান করতে হবে। এখন দুটো প্রশ্ন, কেউ কেউ মনে করে সব বাঙালিকে ওখান থেকে চলে আসতে দিতে হবে, মানে 3টা জেনারেশন হয়ে গেছে, সব বাঙালিকে এখান থেকে যদি নিয়ে আসার প্রস্তাব আপনি আনেন বা অ্যাটলিস্ট তার ভূমির কোনো অধিকার থাকবে না, এটা যদি আপনি বলেন, ওটা একটা নতুন ডিজাস্টার তৈরি করবে, শিওর থাকতে পারি। তাহলে আবার কি হবে? নিশ্চিতভাবে প্রচুর বাঙালিকে ওখানে পুনর্বাসন করা হয়েছে পাহাড়িদের ভূমিতে, এবং পাহাড়িদের ভূমির একটা সংকট ছিল চিরকাল। আমাদের মতো দলিলে লেখাপড়া তাদের ইয়ে ছিল না, এটা তাদের ট্রেডিশনালি ছিল, এবং তাদের সামাজিক ওনারশিপ যেটা দখলে আছে সেটা বংশ পরম্পরায় দখলে, তারা কেউ এসে পাল্টা এটা আমার জমি বলে ক্লেম করে নাই। এখন যারা ভারতে গিয়েছিলেন অনেকে এসে তাদের জমি ফেরত পাননি। সুতরাং এই ভূমি সংস্কারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা মাঝামাঝি জায়গায় আসা উচিত। বাঙালিদের পুরো ভূমির দাবি ছেড়ে দেওয়া হবে, আবার তারা যা দখলে তাদের আছে পুরোটা রেখে দেবেন, পাহাড়িদের কোনো ভূমি থাকবে না, এটা হতে পারে না। আমি মনে করি সঠিকভাবে যদি দেখা হয় ভালো হবে। আরেকটা জিনিস যোগ করে দেই, কেউ কেউ পুরোপুরি ডিমিলিটারাইজ করার কথা বলছেন, আমি মনে করি, এবং পাহাড়িদের অনেকে বলছেন ক্যান্টনমেন্টের বাইরে অস্থায়ী সেনা ক্যাম্প থাকতে পারবে না, আমি মনে করি সেনা ক্যাম্প থাকা উচিত এক, কিন্তু বেশ কিছু জায়গায় এক ধরনের ডিফ্যাক্টো সেনা শাসন আছে। মানে আমি কিছু মানুষকে বলতে শুনলাম, এটা আমি জানতাম না, আমি রিসেন্টলি ওইদিকে যাইনি, আপনি বাজারে গিয়ে তেল নুন চাল কিনবেন, আপনাকে মিলিটারির পারমিশন নিয়ে যেতে হচ্ছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। ওনারা থাকবেন অস্থায়ী জায়গায় সো দ্যাট তাদেরকে দ্রুত কোনো জরুরি প্রয়োজনে ডিপ্লয় করা যায়, কিন্তু তারা যদি এই ধরনের একটা শাসন ওখানে বলবৎ রাখতে চান, আমাদের পাহাড়িদের কাছে তাদের নিজেদেরকে এই দেশের নাগরিক মনে হবে না, তো এগুলো বন্ধ হওয়া দরকার। হাতে একেবারে সময় কোন আশরাফ কাছে যে পাহাড়ের শান্তি বলি, ওখানে যে বৈষম্য চলছে যুগের পর যুগ, তার অবসান হতে হবে। এবং আপনি গত প্রায় 50 বছর আমরা সেনাবাহিনী দ্বারা প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছি। জিয়াউর রহমান সাহেব এটি শুরু করেছিলেন, নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল থেকে লোকজনকে নিয়ে ওখানে 5 একর করে জায়গা দিয়েছিলেন। দেখুন, ওই সময় হয়তো কৌশলগত কারণে ওটা ভালোই মনে হয়েছিল, কিন্তু আখেরে ওটা খুব একটা ভালো ফল দেয়নি। আপনি পাহাড়িদের জমির উপরে, ভূমির উপরে কোনো অধিকার নেই এবং তাদের কাগজপত্র নাই। আর যেখানে আপনি বাঙালিদের নিয়ে গেছেন তাদেরকে অধিকার দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, বৈষম্যের শুরু সেখানে। আপনাকে এটা বিলোপ করতে হবে অথবা পাহাড়িদের জমির ব্যাপারটা ঠিক করতে হবে। আমি কিন্তু মনে করি না 3 জেনারেশন 2 জেনারেশনকে ফেরত আনা কোনো প্র্যাকটিক্যাল সলিউশন। কিন্তু আপনি যদি একটা ডিফেক্টো সেনা শাসন বজায় রাখেন, আপনি যদি বেসামরিক প্রশাসনের উপরে সেনাবাহিনীকে শাসনকর্তা হিসেবে উপস্থাপন করেন, এটা ডিজাস্টার হতে বাধ্য, এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে সেটিই হয়েছে। এবং একজন পাহাড়ি যদি ফিল করে যে সে 2য় শ্রেণীর নাগরিক, সে আপনাকে কোনো দিন ভালো চোখে দেখবে না। বাসে আমি দেখেছি একজন সিপাহী উঠলে একজন পাহাড়ি মহিলাকে তার বোচকা নিয়ে
উঠে যেতে হচ্ছে, সিট ছেড়ে নেমে যেতে হচ্ছে। একই দেশে আপনি কি এটা সহ্য করতে পারেন? কাজেই শোনেন, ওখানে সেনাবাহিনী কি করে ভালো কর্ম আমরা জানি, অপকর্ম কি করে তাও জানি। তারা এই যে গ্রুপগুলো তৈরি করে তাদের প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্য, যাতে করে তাদের এক ধরনের রেলেভেন্স তৈরি হয় এবং আপনি ডিপেন্ডেন্স তৈরি হয়। শোনেন, পাহাড়িদেরকে তাদের চোখ দিয়ে পাহাড়ের সমস্যা দেখেন। যেমন ইন্ডিয়া শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে যে বিপদে পড়েছে, আমরা যেন সেনাবাহিনীর চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রাম না দেখি। জি, অ্যাডভোকেট আহমেদ এই যে পাহাড়ের সংকটের আশরাফ কায়সার যে কথাটা বললেন, এই কথাটা কে আমি গুরুত্ব দেই। পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো, দেখুন যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়, সেই স্বাধীনতার যুদ্ধে কিন্তু বাঙালি, চাকমা, মোরং, গারো, মারমা, লারমা সকল জাতি গোষ্ঠী সকলে কিন্তু স্বাধীনতার যুদ্ধটা আমরা করেছি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিব বলে দিলেন যে আমাদের এই স্বাধীন দেশে সকলে বাঙালি। তখনই ওই মানবেন্দ্র লারমা বেরিয়ে গেলেন এবং পাহাড়ে অস্থিতিশীলতা শুরু হয়ে গেল এবং তারা আলাদা স্বাধীনতার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এলেন, তিনি বললেন না, এখানে কোনো সংখ্যালঘু নেই এবং এখানে শুধু বাঙালি না, এখানে যত জাতি গোষ্ঠী আছে সকলে মিলে আমরা বাংলাদেশী। তখন কিন্তু একটা পর্যায়ে এই সমস্যাটার সমাধান হলো। কিন্তু ওই যে কিছু লোক এই যে দেশ মানে ওই পাহাড়িটাকে স্বাধীন করবার জন্যে তারা যে অস্ত্র ধরলো, সেই অস্ত্রটা কিন্তু তারা জমা দিল না এবং এটা কিন্তু তারা বন্ধ করলো না। যে কারণেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্বত্য ওই অঞ্চলটাকে রাখবার জন্যেই কিন্তু ওখানে সেনা বাহিনী ডিপ্লয় করলো। এবং এই যে আশরাফ কায়সার যেটা বললেন, বিভিন্ন জায়গা থেকে আজকে বাঙালি পাহাড়ি একত্রিত এই মিশ্রণের কারণেই কিন্তু কিছু সমস্যা নিজেরা সলভ করে, কিছু সমস্যা সেনাবাহিনী সলভ করে। এখন সেনাবাহিনী যেভাবে কাজ করে, অবশ্যই সেনাবাহিনীকে সেটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, বাট ওখান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা যাবে না। এই জন্যেই যে একটু শেষ করি, এই জন্যেই যে সেনাবাহিনী ওখান থেকে ফেরত আসলে যারা ওখানে সশস্ত্র যোদ্ধা তখনই ফেরত আসবে, যখন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তখনই তারাও এখানে ওই প্রথম শ্রেণীর নাগরিকের মতো এই দেশটাকে যখন মেনে নেবে তখনই এটা সম্ভব। তার আগে সম্ভব না। অশান্ত পাহাড়ে পাহাড় শান্ত করতে হবে এবং ওই শান্তি চুক্তি একটা ভালো জিনিস ছিল। শান্তি চুক্তির মাধ্যমে যেটা বলা হলো যে আর কোনো নতুন করে বাঙালি ওখানে জমি কিনতে পারবে না, যারা আছে তারা থাকবে, আর এক্সিস্টিং জমিগুলো পাহাড়িদের মধ্যে একটা সেটেলমেন্ট হবে। ওটা এখন হয়নি, বাট আসলে কিন্তু এখন কোনো বাঙালি নতুন করে লফুলি জমি কিনতে পারে না। যেটা হয়, পাহাড়িরা তাদের জমিটা অনেক সময় লিজ দেয়, তারা যদি গরিব। সেনাবাহিনী যেখানে যাবে সেখানে তো সেটা সেনাবাহিনী অ্যাপ্রোচই হবে, সেটা তো সিভিলিয়ান অ্যাপ্রোচ হবে না। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বর্ডার, জায়গা, এইটা রক্ষার দায়িত্ব সেনাবাহিনী এবং সেখানে তারা তাদের সেনা অ্যাপ্রোচই নিবে। কিন্তু কতটা হিউম্যান রাইটস কমপ্লায়েন্স হচ্ছে সেটার একটা দায়বদ্ধতার জায়গা থাকা দরকার। আর তাদেরকে যদি আমরা, তারা অনেকে আদিবাসী বলতে চায়, আদিবাসী দেওয়ার সমস্যাটা হচ্ছে আপনি যখনই আদিবাসী বলবেন তখন ইন্টারন্যাশনাল ইন্ডিজিনিয়াস কনভেনশন অনুযায়ী আপনি ফরেস্টে আর কোনো অধিকার পাবেন না। ইভেনকি আপনি বাঙালি হিসাবে কোনো ফরেস্টের ফল ছিঁড়তে পারবেন না, মধু ধরতে পারবেন না। বাংলাদেশের মতো তীব্র ঘনবসতির একটা দেশ, যে ট্যুরিজমের একটা বড় অংশ হিল ট্র্যাক্সে, আমরা এটা এফোর্ড করতে পারবো কিনা? আপনার কোনো কোনো জিনিস শুনতে মনে হতে পারে একটু অস্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। পাহাড়িদেরকে ভালোবাসতে হবে, পাহাড়িদেরকেও বাংলাদেশ, আমি শেষ করে দিচ্ছি, পাহাড়িদেরকেও বাংলাদেশকে ভালোবাসতে হবে। যেটা হয়েছে যে বাঙালিরা ওখানে গিয়েছে, ওরা একটা মহাজনী ক্যারেক্টার হয়ে গেছে। ওরা দাদনের টাকা দেয়, ওরা অ্যাডভান্স ফসল কেনে, ওরা একটা শোষক শ্রেণী হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা যদি পাহাড়িদেরকে অর্থনৈতিক ইকোনমিক মেইন স্ট্রিমে আনতে পারি, এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি 30 সেকেন্ড ওই যে ডক্টর জাহির একটা কথা বলছে যে নির্বাচনে বিএনপির সামনে দাঁড়াতে পারবে কেউ? বিএনপি মনে করে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সেখানে যারা যারা নির্বাচন করবে আমাদের দিক থেকে কোনো রকমের প্রেসার থাকবে না, আমরা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।